সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1485তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ আসাদ শেখের জীবনের এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বিয়ের দাবিতে দুলাভাইয়ের বাড়িতে শালীর অনশন। যার কাছে নিজের বড় বোনকে বিয়ে দিয়েছে, তার বাড়িতেই ছোট বোন বিয়ের দাবিতে অনশনে বসেছে। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার এক মধ্যবিত্ত পরিবারের সন্তান আসাদ শেখের জীবনের এক তাজ্জব, ভয়ানক, করুণ বাস্তব ঘটনা। প্রিয় বন্ধুরা, আসাদ শেখ তার পুরোটা গল্প আমাকে লিখে পাঠিয়েছেন এবং গল্প শেষে অনুরোধ করেছে যে তার গল্পের শেষের দিকে তার একটা পরামর্শের প্রয়োজন। এই মানুষটা মানসিকভাবে এখন খুবই বড় বিপদে আছে, তাই আমাকে অনুরোধ করেছে গল্পটা রেকর্ড করার জন্য। তাই আমি আপনাদেরকে গল্পটা শোনাবো এবং গল্প শেষে আপনারা বরিশালের ভাই আসাদ শেখকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আসাদ হয়তো আল্লাহর দেওয়া এই দুনিয়ার বাকি দিনগুলো ভালো কাটাতে পারবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসাদ শেখ, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা বোন আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহরের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়িক, তবে আমার বাবা তেমন কোনো বড় মাপের ব্যবসায়ী না। আমাদের এলাকাতে আমার বাবা রয়েছে একটা ছোটোখাটো মুদির দোকান। এই মুদির দোকানের পাশাপাশি আমার বাবা জমি জামায় চাষাবাদ করে। এইসব করে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাতো। ছোটোবেলা থেকেই মোটামুটি এক মধ্যবিত্ত পরিবারে আমি জন্মগ্রহণ করি, কিন্তু আমার জীবন জীবিকা বা আমার চলাফেরা সবই ছিল উচ্চবিত্তর মতো। আমার বোনেরা ভালো জামা কাপড় না কিনে বাবাকে বলতো যে আমাকে যেন কিনে দেয়, এবং পরিবারের একমাত্র পুত্র সন্তান হওয়ার কারণেই আমার বাবা, মা, দাদা, দাদি সবাই আমাকে অনেক বেশি আদর করতো। আমার বোনেরা না খেয়ে আমাকে খাওয়াতো। বোনদের আদর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো বেশ ভালোই কাটে। এরকম করতে করতে মোটামুটি আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। ছোটোবেলা থেকে নিজের মাঝে একটা ফিল্মি ভাব ছিল। আমি ছোটোবেলা থেকে অনেক লম্বা লম্বা চুল রাখতাম এবং খুবই স্মার্টলি চলাফেরা করতাম। বড় হয়ে আমার স্বপ্ন ছিল আমি একদিন সিনেমার নায়ক হব। ছোটোবেলায় এই স্বপ্নটা দেখতাম এবং সিনেমা প্রচুর পরিমাণের আমি টিভি দেখতাম। আমাদের সময় তো আসলে আপনার অত বেশি ভালো টিভি ছিল না, বাট তারপরও এলাকাতে যাদের ঘরে টিভি ছিল আমি সারাক্ষণ তাদের ঘরেই বসে থাকতাম এবং শুধুমাত্র টিভি দেখতাম আর সিনেমার হিরোদের মতো চলাফেরা করতাম। এই করতে করতে আমি তখন আমাদের স্কুলেরই একটা ক্লাস 8-এ পড়ি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার জীবনের ঘটনাগুলো শুরু। ক্লাস 8-এ পড়া অবস্থায় আমি আমাদের এলাকারই এক মেয়ে আমার সঙ্গে পড়াশোনা করে, যার নাম হচ্ছে সাথী। আমি ক্লাস 8-এ পড়া অবস্থায় ওই সাথীর প্রেমে পড়ি। সাথী মেয়েটা দেখতে শুনতে অনেক সুন্দর ছিল। আমরা একই ক্লাসে পড়তাম, কিন্তু মেয়েটা উঁচে লম্বায় সর্বদিক থেকে আমার কাছে মনে হতো যেন আমাদের স্কুলের মধ্যে নাম্বার 1 সুন্দরী ছিল। সাথীর সঙ্গে আমার প্রেমের গল্পটা খুবই রোমান্টিক ছিল। আমি ওকে চিঠির মাধ্যমে প্রেমের প্রপোজাল পাঠাই এবং সেও ফিরতি চিঠিতে আমাকে গ্রহণ করে নেয়। এরপর আমাদের মাঝে একটা ছোটোখাটো প্রেমের সম্পর্ক শুরু হয়। প্রেমের বয়সটা যদিও ছোট ছিল, কিন্তু আমাদের প্রেম কাহিনীটা লাইলি মজনুকে হার মানাবে। যাই হোক, এরকম করে ক্লাস 8-এ আমাদের সম্পর্ক শুরু এবং 8 থেকে আমি তখন ক্লাস 9-এ উঠি। আমি যখন ক্লাস 9-এ উঠি তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটা ছেলে যখন ক্লাস 9-এ উঠে তখন কিন্তু এই ছেলেটাকে দেখতে এত একটা বড় মনে হয় না, কিন্তু একটা মেয়ে যখন ক্লাস 9-এ উঠতো তখন তাকে দেখতে শুনতে অনেকটা বড় লাগতো। এবং যেহেতু আমরা গ্রামেই থাকতাম, ক্লাস 9-এ ওঠার পরে যেহেতু সাথী দেখতে শুনতে একটু সুন্দরী ছিল, লম্বা ছিল, ফর্সা ছিল, সেখানে ক্লাস 9-এ ওঠার সঙ্গে সঙ্গে সাথীর ভালো ভালো বিয়ের ঘর আসতে শুরু করে। এদিক সেদিক থেকে ভালো ভালো বিয়ের প্রপোজাল আসতেছে। তো আমি তো ক্লাস 9-এ পড়ি, আমি একটা ছেলে এবং ক্লাসমেটের সঙ্গে প্রেম করছে, আমি কি করে তারে বিয়ে করব। এবং ওই সময়টাতে আমরা দুজনকে এতটাই ভালোবাসতাম যে মনে হয় যেন একজন আরেকজনকে না পাইলে মরে যাব। গভীর প্রেমে আমি তখন সাথীর সঙ্গে থাকি, কিন্তু কোনোভাবেই সাথী এক এক করে বিয়ের অনেকগুলো ঘর ভাঙে, কিন্তু কোনোভাবে আসলে
তার আর টিকে থাকা সম্ভব হয় না। আমাদের স্বপ্ন ছিল যে আমরা অন্তত এসএসসিটা পাশ করে এসএসসিটা শেষ করার পরে এরপরে না হয় আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব বা যাই কিছু একটা করব। কিন্তু সাথীর পক্ষ থেকে বা সাথীর পরিবার থেকে এ আর তর সইছে না এবং তারা সাথীকে বিয়ে দিয়েই দিবে এবং বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা একেবারেই উঠে পড়ে লাগছে। তো ওই সময়টাতে কী করবো, এবং আমি যখন ক্লাস 9-এ লাস্টের বছরে আছি, মানে ক্লাস 9-এর লাস্টের দিকে আছি, ওই সময়টাতে একজন প্রবাসীর সঙ্গে সাথীর তখন বিয়ে ঠিক হয়ে যায় এবং ওই প্রবাসী লোকটা সাথীকে দেখতে আসে, দেখে পছন্দ করে এবং পছন্দ করে আংটিও পরিয়ে দিয়ে যায়। 15 দিন পরে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। ওই মুহূর্তটাতে আমি ঠিক কী করব বুঝতে পারতেছিলাম না, সম্পূর্ণ পাগলের মতো হয়ে গেছি। ওর বিয়ে হয়ে যাবে কোনোভাবে এটা মানতে পারতেছি না এবং কেমন জানি মানে আপনাকে আসলে বলে বোঝানো যাবে না। ওই সময়টা আমি ছোট মানুষ ছিলাম, সারাটাক্ষণ খালি কান্না করতাম। এরকম করে ওর বিয়ে যেদিন ঠিক হয়ে গেল সেদিন থেকে ও আর স্কুলে আসলো না, মানে স্কুলে আসা বন্ধ করে দিল। তো সাথীদের বাড়ির এক মেয়ের মাধ্যমে আমি তখন ওই মেয়ের মাধ্যমে সাথীর খোঁজ খবর নিতে শুরু করি এবং একদিন আমি রাতের বেলায় সাথীর সঙ্গে দেখা করি। তখন প্রায় সাথীর বিয়ের আরও 12 থেকে 13 দিনের মতো বাকি আছে, মানে বিয়ে ওর যেদিন আংটি পড়লো তার 2 দিন পরেই। তো ওদের বাড়ির পিছনে একটা ফিশারি ঘাট আছে, ওই ফিশারি ঘাটের সঙ্গে আমি দেখা করি এবং রাত 8টা-9টার দিকে ও আসে, এসে প্রচুর কান্না করে, আমাকে জড়িয়ে ধরে বলতেছে, আসাদ আমি তোমাকে ছাড়া বাঁচবো না, যদি বিয়ে করতে হয় তাহলে প্লিজ আমি তোমাকেই বিয়ে করব এবং তুমি যে করেই পারো আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে আর থাকতে পারতেছি না, আমার বিয়ের আগে আমি তোমার সঙ্গে পালিয়ে যাব। তো সেই সময় তো আসলে আমিও তার জন্য অনেকটা ইমোশনাল। তো সেই থেকে তখন বাড়িতে আসছি, আসার পরে চিন্তা করতেছি আমি ওর সঙ্গে পালিয়ে যাব, কিন্তু পালিয়ে আসলে কোথায় যাব, কারণ আমার পারিবারিক যে অবস্থা এবং পালিয়ে যেতে হলে তো টাকা লাগবে। ধরুন আমি ওর সঙ্গে পালিয়ে বরিশাল শহরে চলে যাব অথবা ঢাকায় চলে যাব, তো সেখানে থাকতে হবে, টাকা লাগবে, এই তো আর 1 টাকা 2 টাকার বিষয় নয়, এখানে তো অনেক টাকা লাগবে। তো আমার পরিবারের পক্ষ থেকে এইভাবে টাকা ঢুকা কোনোভাবে আমি নিতে পারবো না এবং সাথীকেও বাসা থেকে টাকা আনতেই পারবে না, কারণ ওর বিয়ে ঠিক হয়ে গেছে, সবাই তোরে চোখে চোখে রাখতেছে, ও বাসা থেকে পালিয়ে আসাটা ওর জন্য অনেকটা রিস্ক হয়ে যাবে। কি করব না করব কোনো কিছু আসলে বুঝতে পারতেছিলাম না। ওই সময়টাতে আসার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম, আমার বড় যে বোন আছে, একেবারে বড় বোন, আমার বড় বোনের একটা মেয়ে আছে, মানে আমার একটা ভাগ্নি আছে। তা আমার বড় বোনের বাচ্চা কাচ্চা হয় না, বিয়ের বহু বছর পর আমার একটা ভাগ্নি হয়। তো আমি চিন্তা করলাম আমার বোনের বাড়িতে যাব। আমার বোনের বাড়িটা আবার মোটামুটি অনেকটা বড় আছে এবং আমার বোন জামাই তখন হচ্ছে বিদেশে থাকতো, আমার বোন জামাই বিদেশে থাকে। তো বোন জামাই যখন বিদেশে থাকে আমি চিন্তা করছি আমার বোনের ওখানে গয়নাগাটি আছে, আমি যেভাবেই হোক আমার বোনের বাড়িতে গিয়ে আমার বোনের আলমারি থেকে আমি গয়না চুরি করব। আমার বোনের আলমারি থেকে আমি গয়না চুরি করব এবং সেই গয়না নিয়েই আমি সাথীর সঙ্গে পালিয়ে যাব। এইরকম একটা চিন্তাভাবনা আমি তখন করতেছিলাম। বয়স তো অনেক কম, কোনটা ভালো কোনটা মন্দ তখন আর অত কিছু বুঝতেছিলাম না। এক ধ্যানে এক মনে পড়ে আসি যে যেভাবেই হোক আমি আমার বোনের সঙ্গে যাব এবং যাওয়ার পরে মানে বোনের বাড়িতে যাব, সেখান থেকে আমি বোনের ডয়ার থেকে গয়নাগাটি চুরি করে আমি সাথীর সঙ্গে পালিয়ে যাব। এই প্ল্যানিংয়ে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিলাম এবং প্রস্তুতি নেওয়ার পরেই আমি এর পরের দিন আমার বোনের বাড়িতে গেলাম। সেদিন আমার কাছে মনে হলো আমার জীবনের একটা অন্যরকম বাস্তবতার সম্মুখীন হয়েছিলাম। তো বোনের বাড়িতে যাওয়ার পরে ওই দিন আমি আমার বোনেরে বলতেছি আমি তোর সঙ্গে ঘুমাবো। আমি কিন্তু কোনোদিন এরকম করে আমার বোনেরে বলতাম না যে আমি আমার বোনের সঙ্গে ঘুমাবো, এটা আমি কখনোই বলতাম না। তো আমি সেদিন আমার বোনেরে বলতেছি যে বোন আমি তোর সঙ্গে ঘুমাবো, আমি আলাদা ঘুমাবো না। আমার বোন তখন বলতেছে তুই আমার সঙ্গে কেন ঘুমাবি, তা আলাদা তুই আলাদা ঘুমা, আমাকে এটা বলতেছে। আমি বলি যে না আজকে আমি তোমার সঙ্গেই ঘুমাবো। এরকম জোরাজোরি করলাম। আমার বোন বলে যে না তুই বড় হয়েছিস, আমিও বড় হয়েছি, আমার সঙ্গে তোর ঘুমাইতে হবে না। এইটা বলে আমার বোন তখন করলো কি আমাকে পাশের একটা রুমে আমাকে শোয়াইলো। মানে আমার বোনের বাড়ির মানে বোনের ঘরের মধ্যেই মানে পাশের একটা রুমে আমাকে তখন শুইতে দিল। ওই রুমের মধ্যে আমি তখন শুইলাম। শোয়ার পরে মানে চিন্তা করতেছিলাম কি করা যায় কি করা যায়। আমার বোন আবার দরজা লাগাই দিছে, মানে ঘরের দরজা আমার বোন লাগাই দিছে, লাগাই দিয়ে আমার বোন মানে রুমের মধ্যে ঘুমিয়ে গেছে। তো আমার বোনের যে শ্বশুর শাশুড়ি ছিল তারা আবার হচ্ছে কি আপনার মানে ঘরের দরজাগুলা মানে তারা লাগায় নেই, রুমের যে দরজা আছে দরজা না লাগে তারা ঘুমিয়ে পড়ছে। তো আমার কাছে একদিন আমার বোন কথা আমার আম্মাকে বলছিল তার শাশুড়ির কাছে নাকি অনেক গয়নাগাটি আছে। এটা আমার হঠাৎ করে মনে পড়লো রাতের বেলা যখন শুয়েছিলাম, যে আমার বোন বলছে তার শাশুড়ির কাছে অনেক গয়নাগাটি আছে। তো আবার শাশুড়ির রুমের মধ্যে একটা স্টিলের আলমারিও আছে, একটা স্টিলের আলমিরা আছে। তো আমি চিন্তা করলাম যে যেভাবে হোক ওই আমার বোনের শাশুড়ির রুমে ঢুকে আলমিরা থেকে আমি গয়না চুরি করে পালাবো। মধ্যরাত তখন আনুমানিক প্রায় কয়টা বাজবে, 1টা থেকে 2টার মতো বাজে। সে রাতের বেলা আমি তখন নিজের রুম থেকে বের হয়েছি এবং নিজের রুম থেকে বের হয়ে
আমি আস্তে আস্তে করে আমার ওই বোনের মানে শাশুড়ির রুমের মধ্যে ঢুকলাম। চারদিকে গুটগুটে অন্ধকার, আমার হাতে তখন একটা ছোট্ট টর্চ লাইট ছিল এবং টর্চ লাইটের মাধ্যমে আমি আমার বোনের শাশুড়ি শুয়ে আছে তার মাথার উপর থেকে মানে তার মাথার নিচ থেকে বালিশের নিচ থেকে আমি তখন ওই আলমিরার চাবিটা নিলাম এবং বুকের ভিতরটা ধুপধুপ করে কাঁপতেছে, না জানি আজকে কি হয়। এবং চাবিটা নিয়ে একটু একটু করে আলমিরার দিকে যাচ্ছিলাম। আলমিরার দিকে গেলাম এবং আলমিরাটা খুললাম। খোলার পরে আলমিরাতে মোটামুটি একটা শব্দ হয়েছে। ভেবেছিলাম মনে হয় এখনই ধরা খেয়ে যাব, এবং শব্দটা হলো এবং তারপরে আমি আলমিরাটা খুললাম। খুলে ওই আলমিরার ভিতরে আমি তেমন কিছুই পাইলাম না এবং আলমিরাটা এরকম করে খোঁজাখুঁজি করতেছি। এই সময়ের ভিতরে হঠাৎ করে আমার বোন উঠে গেছে, মানে আমার যে আপন বোন আছে আমার বোন উঠে গেছে। এবং আমার বোন যখন উঠে গেছে আমার তখন কলিজা নিচে চিপ মারছে, আয় হায় আমার বোন যে উঠে গেছে, এখন যদি তারা উঠে যায়, আমার বোনের শ্বশুর শাশুড়ি তারা উঠে যায়, তাহলে তো আমি ধরা খেয়ে যাব। কোনো রকম আলমিরাটা আমি নক করে আমি তখন আমার আবার বোনের রুমের মধ্যে টয়লেট ছিল না, মানে পুরো বাড়ির টয়লেট ছিল হচ্ছে বাড়ির সামনে। আমার বোন যখন হলো কি বাড়ির সামনের দিকে ঢুকছে, মানে বাড়ির সামনে ঢুকছে, মানে বাড়ি থেকে বের হয়ে টয়লেটে গেছে, আমি তখন কী করলাম, দৌড়ে এসে আমার বোনের খাটের নিচে ঢুকে পড়লাম। মানে ওইটা কিন্তু তখনও খোলা ছিল, মানে ওই দরজা কিন্তু তখনও খোলা ছিল, ওই যে আলমিরা খোলা ছিল, আমি আলমিরা লাগাইতে পারি নাই। আমার বোন তো টের পেয়ে যাবে এই জন্য লাগাই নাই। আইসা বোনের যে রুম আছে বোনের রুমে আইসা ঢুকছি। ঢুইকা বোনের রুমে আমি তখন আপনার বোনের রুমের যেই দরজা আছে দরজার পিছনে আমি তখন লুকে আছি এবং লুকে আছি চিন্তা করতেছি আমার বোন এসে যখন দরজা লাগাই দিবে তখনই আমি আমার বোনের আলমারি খুলে স্বর্ণগয়না নিয়ে পালাবো। তো এনিওয়ে আমার বোন তখন আসছে টয়লেট থেকে আসার পরও তখন দরজা লাগাই দিয়া ও শুয়ে পড়ছে। তো ও দরজাটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ছে। আমি চিন্তা করতেছি কেমনি গয়নাকাটিগুলো নেওয়া যায়, কেমনি নেওয়া যায়, এরকম করতে করতে খোঁজাখুঁজি করতেছি। একটা পর্যায়ে আমি তখন আমার এই বোনের ওইখানে মানে আমার বোনের চাবি নিলাম, ডয়ারের চাবি নেওয়ার পরে আমি তখন মানে ডয়ার খুলতেছিলাম, এমন একটা পর্যায়ে ডয়ার খুলতেছিলাম এবং খুলতে তখন একটা শব্দ হয়েছে, মোটামুটি একটা লাউডলি শব্দ হয়েছে এবং শব্দটা হওয়া মাত্রই আমার বোন তখন কেড়ে বলে দিয়েছে চিৎকার। যখন আমার বোন কেড়ে বলে চিৎকার দিছে আমি তখন মানে আমার বোনের কাছে না যে দিছি দৌড় দিছি এবং দৌড় দিয়ে ধরেন আমি উঠান পর্যন্ত গেছি। আমার বোনের চিৎকারের সাথে সাথে আবার মানে আশেপাশের বাড়ি থেকে আরও 2 জন বেরিয়ে গেছে। উঠানটা পার হয়ে কর্নার পর্যন্ত গেলাম, ওরা পিছন থেকে এসে আমাকে ধরে ফেলছে। এখন আমি কি আসলে মানে আমি কে তারা তো আর জানে না, অন্ধকার রাতে তারা তখন তাদের মতো ধরে আমাকে ওখানে পিটাইতে শুরু করছে, মানে হুড়দুম পিটাইতে আছে এবং পিটাইতে আমি চিৎকার করতেছি আর বলতেছি যে আমি এবারই মেহমান এবং তারা তখন দৌড়ে আসছে এবং মানে আমার বোনও তখন দৌড়ে আসছে, আইসা দেখতেছে আমি। ইতিমধ্যে আমার মানে যে আছে আমার যে বোনের শাশুড়ি আছে তার রুমেরও আলমিরার দরজা খোলা। এখন তারা ওইখানে আমাকে ধরে বলতেছে বিয়াই আপনি কেন আসছেন এটা বলতেছে। তো আমার বোন তখন মানে চাচ্ছিল আমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমার বোনের যে শ্বশুর ছিল সে খুবই চালাক ছিল, আমার বোন আমাকে বাঁচাইতে পারে নাই। আমার বোন মানে আগ বেরিয়ে বলতেছিল তুই কি চোর দৌড়াতে বেরিয়েছিলে? আমি তখন চুপ করে আসি। এর মাঝে আমার বোনের শ্বশুর বলে বসে যে ও চোর দৌড়াবে কেন, নিজেই তো চোর, ও তো প্রথমে আমার রুমে ঢুকছিল, আমার রুমে কোনো কিছু না পাইয়া এরপরে তোমার রুমে ঢুকছে। এবং এই বলেই আমাকে তখন ওই জায়গায় বেঁধে ফেলে, মানে গাছের সঙ্গে বাইদা রাখে। তো গাছের সঙ্গে বাইদা রাখে আমার বোন তখন সবার কাছে মাপ চায় যে আপনাদের কাছে মাপ চাই। আমি অনুরোধ করে বলি আমার ভাইরে ছেড়ে দেন, কারণ হচ্ছে আমার মান সম্মান তো সব কিছু গেছে, আমার ভাইরে এভাবে বাইদা রাখেন না। এটা বলার পর তখন ওরা মানে গ্রামের লোকজন, যেহেতু আমি তাদের আত্মীয়, তো তারা সকাল পর্যন্ত অপেক্ষা করলো না, আমার হাতের বাঁধনটা খুলে দিল। এবং হাতের বাঁধনটা খুলে দেওয়ার পরে আমি রাতের বেলায় রাত তখন আপনার অনেক রাত, আমি আমার বোনের বাড়ি থেকে বেরিয়ে যাই এবং বোনের বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মধ্যে হাঁটতে শুরু করি। শরীরে তখন প্রচুর ব্যথা, ওরা যে মারছে মানে প্রচণ্ড রকমের ব্যথায় খুব বেশি একটা কষ্ট পাচ্ছি না, কষ্ট পাইতেছি আমার বোনের সংসারটা কি হবে না জানি। এই ঘটনার পরে আমার বোনের সংসারটাই ভেঙে যায়। আমার বোন জামাই বিদেশে থাকে, আমি যে ঘটনা ঘটাইছি এরপরে কি সে আমার বোনকে নিয়ে আর সংসার করবে, আমার বোন কি আর আমার থাকবে, মানে কোনোভাবে আসলে আর বুঝতে পারতেছিলাম না। রাস্তার পাশে বসে চিৎকার করে কান্না করতেছিলাম। তখনও প্রায় আপনার সাথীর বিয়ের প্রায় তখনও 8 থেকে 10 দিনের মতো বাকি আছে, আনুমানিক এরকমই হবে। আমি এই রাস্তার পাশে বসে কান্না করতেছি এবং কান্না করতে ফজরা আজান দিয়ে দিছে। তো ফজরা আজান দিয়ে দিছে, ভাবতেছি আমি আমাদের মানে বাড়িতে যাব। আবার চিন্তা করে বাড়িতে গেলে যদি আমার বোনের এখান থেকে খবর চলে আসে তো আব্বা আমাকে মেরেই ফেলবে। সারাটা দিন রাস্তায় ঘুরছি, খাই নাই দাই নাই, রাতের বেলায় নানার বাড়িতে গিয়ে উঠছি। ইতিমধ্যে আমার নানার বাড়ি সহ সমস্ত জায়গার মধ্যে খবর হয়ে গেছে যে আমি এরকম একটা ঘটনা ঘটাইছি।
নানু বাড়িতে যাওয়ার পরে আমার নানাভাই বেঁচে ছিল। আমার নানাভাই ডিরেক্টলি বলল যে তুই আমার ঘরে ঢুকিস না, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, আমার ঘরে ঢুকিস না, আমার ঘর থেকে তুই বেরিয়ে যা। নানাভাই তখন আমাকে ঘর থেকে বের করে দিল। একে একে যত আত্মীয় স্বজনের বাড়িতে গেলাম, কোনো আত্মীয় স্বজনের বাড়িতেই আমি থাকতে পারলাম না। এভাবে 2 দিন 3 দিন রাস্তায় ঘুরতেছি, না খেয়ে না দিয়ে, মনে হয় যেন মৃত্যুপথের যাত্রী হয়ে গেছি। একে তো খিদার জ্বালা, তার উপরে মায়ের ব্যথা, এর মধ্যে আবার সাথীর বিয়ে হয়ে যাবে। আমি তো আর সাথীর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারলাম না, আমি তো আর গ্রামে ঢুকতেও পারলাম না, গ্রামের কারোর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ রইল না, আমি তো আর কোনো কিছু করতে পারতেছি না। একটা পর্যায়ে মনে হলো যে আল্লাহ, এত কষ্ট না দিয়ে তুমি মরণ দিয়ে দাও, আমি আর সহ্য করতে পারি না রে আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, এত কষ্ট না দিয়ে খোদা তুমি মরণ দাও। কি করব না করব কোনো কিছুই বুঝতে পারি না। এরপরেও বউ করে ঘুরে বেড়াচ্ছিলাম। এরকম করতে করতে তখন আমি চিন্তা করছি যে আমি যদি গ্রামে থাকি, আমার আব্বা সবাইকে বলে দিছে, এবং আমি এও জানতে পারছি আমার বোন তার শ্বশুরবাড়ি থেকে চলে আসছে। আমার বোনের যেই শ্বশুর ছিল সে হচ্ছে আমার বোনকে ওই বাড়ি থেকে বের করে দিছে। আমার বোনের শ্বশুর বলতেছে আমি গ্রামে মুখ দেখাইতে পারি না, তোর ভাই এসে আমার বাড়িতে চুরি করে ধরা পড়ছে এবং সবাই আমাকে চোর বলে, আমাকেও খারাপ বলে, আমি তোকে এই বাড়িতে রাখবো না। তোর জামাই যদি আসে তাহলে তোর নিয়ে আলাদা থাকতে বলবি, আমি তোর এই গ্রামে রাখবই না, আর তোর জামাইও তোকে নিয়ে আমার বাড়িতে ঢুকতে পারবে না। এই কথা বলে আমার বোনের শ্বশুর তখন আমার বোনকে ওই বাড়ি থেকে বের করে দেয়। আমার বোন তখন চলে যায় আমাদের বাড়িতে, এবং আমার আব্বা তখন সবার কাছে বলে দেয় যদি আসাদ যদি কোনো দিনও বাড়ির ত্রিসীমানায় আসে, আমি ওকে 1 কোপ দিয়ে 2 টুকরা করে ফেলবো, আমি ওকে মেরে ফেলবো, যাতে আমার বাড়ির আশেপাশে না আসে। এরকম করে খিদার জ্বালা সহ্য করতে না পেরে একটা পর্যায়ে আমি তখন গ্রাম থেকে চলে যাই, গ্রাম থেকে বরিশাল শহরে চলে যাই। এবং শহরে যাওয়ার পরে তখন কাজ খুঁজতেছিলাম। অচেনা শহর, আগে কখনো আসি নাই, কাউরে চিনি না। এরকম করে কাজ খুঁজতে খুঁজতে মোটামুটি একটা কাজের সন্ধান পাই, একটা ফ্যাক্টরির মধ্যে একটা কাজ পাই। তো ওই ফ্যাক্টরিতে তখন কাজে ঢুকি। কাজ করতেছি আর মনে মনে চিন্তা করতেছি, হাইরে সাথীরও পাইলাম না, আমার বোনের সংসারটাও ভেঙে দিলাম। তো একটা পর্যায়ে সাথীর বিয়ের ডেটটা আসছে। যেদিন সাথীর বিয়ের ডেট, সেদিন মনে হয় আমার জন্য একটা কেয়ামতের ক্ষণ ছিল। আমি সেদিন সারাটা দিন কান্না করছি, ফ্যাক্টরিতে কাজ করতেছি আর কান্না করতেছি। আজকে তো আমার ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে যাবে, আমার ভালোবাসার মানুষটা বসে অন্য কারো ঘরে চলে যাবে। তো ফ্যাক্টরিতে কাজ করতেছি, কান্না করতেছি, প্রচণ্ড রকমের কান্না করতেছি। এভাবে আর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলাম না। সেখান থেকে মোটামুটি আমি প্রায় 6 মাসের মতো কাজ করি এই ফ্যাক্টরিতে। 6 মাস কাজ করছি, আব্বা আম্মা পরিবার পরিজন কারোর সঙ্গে আর কোনো যোগাযোগ নাই। 6 মাস পরে আমি যেই ওখানে কাজ করতে করতে একটা ঢাকার ছেলের সঙ্গে পরিচয় হয়, ছেলেটা বাড়ি ঢাকাতেই। ও সঙ্গে পরিচয় হয়ে ফ্যাক্টরিতে কাজ করা অবস্থায়, এবং ও ফ্যাক্টরিতে কাজ করার অভিজ্ঞতা আছে। তো ও তখন আমাকে ঢাকার একটা ফ্যাক্টরির ঠিকানা দেয়, ওই ফ্যাক্টরিতেও চলে যাবে, বেতন ভালো। আমার বলে যে আসাদ, ঢাকায় চলে যাব, বেতনও ভালো, এখন তুই আমার সঙ্গে যাবি কিনা। আমার তো আর গার্ডিয়ান বলতে কেউই নেই, আমি তখন ওর কথা মতো ওর সঙ্গে তখন আমি ঢাকায় রওনা দিলাম। তো এই ফ্যাক্টরিতে চলে একটা সুতার ফ্যাক্টরি, সুতা তৈরি করা হতো, সুতার ফ্যাক্টরি। তো আমি তখন ঢাকাতে চলে গেলাম। ঢাকাতে যাওয়ার পরে ওই সুতার ফ্যাক্টরিতে তখন চাকরি করতেছি। আলহামদুলিল্লাহ ইনকাম ভালোই হইতেছে, বেতন টেতন পাইতেছি, চলতেছি, ফিরতেছি, খাইতেছি, কারোর সঙ্গে তো কোনো যোগাযোগ না। এইভাবে প্রায় 3 বছরের মতো আমি সুতার ফ্যাক্টরিতে চাকরি করি। 3 বছরে মোটামুটি আমি ভালো টাকা ইনকাম করি, এবং ভালো টাকা ইনকাম করার পরে অল্প বয়সে আমি আর আমার ওই বন্ধুটা মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা নিজেরা একটা ফ্যাক্টরি তৈরি করব, একটা ফ্যাক্টরিও খুলবো, এবং ভালো একটা স্পন্সরও পাইলাম ঢাকাতে পরিচিত, ওই আমার এই বন্ধুর পরিচিত একটা স্পন্সর পাইলাম, এবং ওনার মাধ্যমে আমরা তখন নিজেরাই একটা সুতার ফ্যাক্টরি খোলার সিদ্ধান্ত নিলাম। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক করে আমি তখন একটা সুতার ফ্যাক্টরি খুলে ফেললাম, এবং সেটা থেকে মোটামুটি আমাদের খুব ভালো লাভ আসতেছে। আমরা নিজেরা কাজ করি এবং বাইরের লোক রাখি, এবং সেই করে করে তখন আরেকটা বুটিক্সের আরেকটা খুললাম। এই টোটালি প্রায় 8 বছরের মতো আমি আর বাড়িতে যাইনি। 8 থেকে 9 বছর আমি বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখি নাই, কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলি নাই, এবং এই 8-9 বছরের ভিতরে আমি আমার নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাই। ঢাকাতে 2টো কারখানা দিয়েছি, একটা হচ্ছে নিজের কারখানা এবং আরেকটা হচ্ছে আপনার শেয়ারিং দিয়েছি। তো সব কিছু মিলিয়ে দেখা গেল যে আমি ভালো টাকা ইনকাম করতেছি, সর্বদিক থেকেই খুবই ভালো টাকা ইনকাম করতেছি। আমার আর কোনো প্রবলেম নাই, পারিবারিকভাবে আর কোনো ঝামেলা রইল না। ইনকাম করতেছি, চলতেছি, ফিরতেছি, খাইতেছি। এইভাবে 8 থেকে 9 বছর পরে একটা পর্যায়ে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার পরিবারের খবর নিব। এতগুলো বছর কেটে গেল, আমি সব কিছু ভুলে গেছি, কিন্তু আমার পুরনো অতীতে যা ছিল সব কিছু ভুলে গেছি। আমি 8-9 বছর পরে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি।
তো এই 9 বছর পরে যখন বাড়ির সঙ্গে যোগাযোগ করি তখন জানতে পারি যে আমার যে বোন ছিল, যে বোনের বাড়িতে আমি চুরি করছি, আমার ওই বোন জামাই এসে আমার বোনকে আবার সে নিয়ে গেছে, আমাদের বাড়ি থেকে নিয়ে গেছে। এবং বোন তার শ্বশুরবাড়িতে ঠিক আছে, কিন্তু আম্মা আমার জন্য কান্না করতে করতে পাগল হয়ে গেছে। যেহেতু পরিবারের একমাত্র ছেলে মানুষ ছিলাম আমি, তো মা প্রচুর কান্না করছে, কান্না করতে করতে পাগল হয়ে যাইতেছে। তো এই 9 বছর পরে আমি তখন আবার আমাদের গ্রামের বাড়িতে যাই, মানে বরিশালে যাই। এবং গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে খুবই আদর করে। তখন জানে ঢাকাতে ফ্যাক্টরি দিয়েছি, ঢাকাতে বিজনেস দাঁড়ো করাইছি। পরে আব্বু আমার সঙ্গে আসে ঢাকাতে, ঢাকার ব্যবসা ট্যাবসা দেখে এবং আমার এই ভালো অর্জন দেখে, আমার এই ভালো উন্নতি দেখে আমার পরিবার, আমার বোন, আমার ভাই, মানে যারাই আছে সবাই আমাকে অনেকটা ভালোবাসতে শুরু করে এবং সবাই আমাকে অনেকটা ভালোবাসে। এরকম করে আমার মা একটা সময় জানতে পারছে যে আমি কেন আমার বোনের বাড়িতে চুরি করছিলাম, সাথীর সঙ্গে প্রেমের সম্পর্ক, এবং এগুলো মা জেনে শুনে মা নিজেই হচ্ছে মানে আমার বোনকে বুঝাইছে, আমার বোন জামাইকে বুঝাইছে। ওর বয়স কম ছিল, বুঝতে পারে নাই, ও তো পড়াশোনাটাও করতে পারলো না, একটা মেয়ের প্রেমের ফাঁদে পড়ে ও চুরি করতে গেছিলো। যাই হোক, এরপরে আমার মা বাবা তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। যেহেতু আমি এরকম করে ফেলছি, আমাকে বিয়ে করাবে। তো আমি তো ওই ছোটোবেলা থেকে আমার সুন্দরের একটা পূজারে ছিলাম আমি, এবং সবসময় আমি এটা ভাবতাম যে সাথে কিন্তু খুবই সুন্দর ছিল। তো এরকম আমি যার সঙ্গেই প্রেম করব, যাকেই বিয়ে করব, আমার বউ টপ ক্লাস সুন্দরী হইতে হবে, মানে যাতে 100টা মেয়ের মাঝে আমার বউকে এমনিই দেখা যায়, এমন একটা সুন্দরী মেয়েকে আমি বিয়ে করব। এইরকম একটা চিন্তা ভাবনাই আমি তখন করতেছিলাম। তো আমার আম্মা বলতেছে যে গ্রামে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, তারা গ্রামে আমার জন্য মেয়ে খুঁজবে এবং গ্রামের কোনো মেয়ে পাইলে আমাকে বিয়ে করাবে। তা বললাম ঠিক আছে, যদি গ্রামের মেয়েও হয় আমার কোনো আপত্তি নেই, তবে মেয়েটা দেখতে শুনতে একটু ভালো হইলে হবে। যাই হোক, এক পর্যায়ে আমার পরিবার আমার জন্য মেয়ে ঠিক করলো, করে আমাকে ঢাকাতে খবর পাঠাইলো, আমাকে ফোন করে বললো যে তুই আয়, আমরা মেয়ে দেখছি, মেয়ে এরকম এরকম। তো আমি তখন বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে আমি মেয়ে দেখতে গেলাম আব্বা আমার সঙ্গে। যাওয়ার পরে মেয়েটার নাম ছিল মণি, এবং দেখতে শুনতেও মোটামুটি অনেকটা সুন্দর, মানে এমন না যে ইয়ে না, মোটামুটি সুন্দরী আছে। তো আমি তখন চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, তাহলে আমার এই মেয়েকে বিয়ে করা যায়। মানে খুব যে সুন্দর তা না, তো আমার আব্বা আম্মার খুব পছন্দ হয়েছে। চিন্তা করছি নিজের তো আসলে পাইলাম না, আব্বা আম্মা যেহেতু বলছো এখানে তাহলে বিয়ে করা যায়। তো জাস্ট প্রাথমিকভাবে কথাবার্তা চলতেছিল, মেয়ের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের কথাবার্তা চলতেছিল। আমার আব্বা বললো দিন তারিখ জানাবে মোবাইল ফোনের মাধ্যমে, এটা বলে তখন চলে আসার পরে ওই এলাকাতেই আমার এক বন্ধু আছে রাকিব, মানে মানে বন্ধু বলতে এমনি এলাকার পরিচিত মানে বন্ধু আর কি, ওই এলাকাতে। তো উনি একদিন আমারে বলতেছে, রাকিব বলতে সে আমার সমবয়সী, হয়তো একটু বড় হবে, ছোট হবে না। সে আমারে বলতেছে যে আসাদ, তুমি যে ওই গ্রামে বিয়ে করতেছো, কার মেয়েরে বিয়ে করতেছো? আমি তখন বললাম যে অমুকের মেয়ে। বলে অমুকের মেয়ে তো দুইটা, তুমি কোনটারে বিয়ে করতেছো? আমি বললাম যে মেয়ে দুইটা, মানে আমি তো জানি ওনার মেয়ে একটা। আমরা যখন মেয়ে দেখতে গেছিলাম তখন আমাদেরকে বলছিল একটা মেয়ে, মানে আরেকটা মেয়ের কথা কিন্তু তারা বলে নাই। কেন বলে নাই সেটা তো আমরা ওই সময় জানতাম না। পরে আমি বললাম যে রাকিব ভাই, ওনার তো একটাই মেয়ে, বললো মনি। আমি তো মনিকে দেখে আসছি। বলে না ভাই, তুমি মনির দেখে আসলে হবে, মনির একটা ছোটো বোন আছে মুক্তা, পুরাই মুক্তা। আমি বললাম মানে কি বলেন? বলে ভাই ওই মেয়ে তারা কাউরে দেখায় না, কারণ ওই ছোটোটারে দেখালে বড়টার বিয়ে হবে না। এর আগেও ওই বড়টার একজনে দেখে গিয়া ছোটোটারে দেখছে, তারপর বড়টার বিয়ে করে নাই, ছোটোটার জন্য প্রস্তাব পাঠাইছিল। তো এই জন্য তারা ছোটো মেয়েরা কাউরে দেখায় না, এবং এই জন্য বলে তাদের মেয়ে একটা। আমি বললাম ভাই আপনি বলেন কি, ছোটোটা কি খুব বেশি সুন্দরী নাকি? বলে ভাই সুন্দরী না, টপ ক্লাস সুন্দরী, আমাদের এলাকাতে নাম্বার 1। আমি তো ভাই মোটামুটি আমার ভিতরে তখন লোভ ঢুকে গেল, আরে বলে কি, এটা যদি বেশি সুন্দর হয় তাহলে আমি ছোটোটারই বিয়ে করব। পরে আমি বললাম যে রাকিব ভাই, আমি তো আর ওই আপনাদের এলাকার লোক না, এখন ওই মেয়েটারে কোনোভাবে দেখার কোনো উপায় আছে কিনা? বলে হ্যাঁ, মেয়েটা মাদ্রাসায় পড়ে, আপনি চাইলে আমার ছোটো বোনের মাধ্যমে আমি দেখাইতে পারবো। পরে আমি বললাম যে আপনার ছোটো বোনের মাধ্যমে তাহলে আমার একটু দেখান। বলে তাহলে আপনি কালকে আসেন। তো ওর ছোটো বোন আবার ওই মাদ্রাসায় পড়তো এবং বাড়ির পাশে মাদ্রাসা ছিল। তো উনি তখন করলো কি, ওর ছোটো বোনরে বললো যে একটা কাজ কর, তুই মুক্তারে নিয়া মানে আমাদের বাড়িতে আয়। তারপরে কী করলো, ওই মুক্তারে আনছে। আনার পরে আমি এক নজর দেখে আমার পুরো মাইন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর মেয়ে ভাই, যা বলার মতো, একদম সিনেমার নায়িকার মতো, হ্যাংলা পাতলা, লম্বা, সুন্দর চেহারা, মাথার চুলগুলো অনেক সুন্দর, এবং চোখগুলো দেখলে তো মোটামুটি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি এক নজর দেখেই সিদ্ধান্ত নিয়ে এসেছি, যাই হোক যেটাই হোক আমি এই মুক্তারেই বিয়ে করব, আমি আর মনির বিয়ে করব না। এবং মেয়েও আমার সঙ্গে মানে দেখা হয়েছে, খুব সুন্দর করে কথা বলছে, এবং কথাবার্তা বলে মেয়ে চলে গেছে। রাকিবের ফ্রেন্ড এই হিসেবে আমার সঙ্গে কথা বলছে। এইবার আমি বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আমার আব্বা আম্মারে বলতেছি, তোমরা যে আমার জন্য মেয়ে দেখছো, আমি কিন্তু এই মেয়ে বিয়ে করব না। আমার বাপ মাই বলতেছে, তুই কি পাগল হয়ে গেলে নাকি? আমরা যে মেয়ে দেখছি ওই মেয়ে তুই বিয়ে করবি না মানে? কেন, তোর সমস্যা কি? আমি বললাম যে না, ওই মেয়ে আমি বিয়ে করব না।
আমি মেয়ের একটা ছোটো বোন আছে মুক্তা, আমি ওই মুক্তারে বিয়ে করব, আমি মনির বিয়ে করব না। আমার আব্বা আম্মা বলতেছে তুই কি পাগল হয়ে গেলি নাকি, বড়টার সঙ্গে আমরা বিয়ের কথাবার্তা ফাইনাল করে আসলাম এবং মোটামুটি একরকম তো ফাইনালি হয়ে গেল। এখন যদি আমরা ছোটোটার প্রস্তাব দিই তাহলে তো তারা আমাদেরকে মারবে এবং তারা তো ভাববে আমরা পাগল, এটা তো হতে পারে না। আমি আমার আব্বারে বললাম যে আব্বা আপনি যাই বলেন যেটাই বলেন, আমি ওর যে ছোটো বোন মুক্তারে দেখছি, আমার মুক্তারে খুব মনে ধরছে এবং বিয়ে যদি করতেই হয় আমি মুক্তারেই করব, আমি আব্বা মনিরে বিয়ে করব না। আব্বা তখন রাগারাগি শুরু করছে, তুই কী পাগলামি শুরু করলি, এগুলো কেন করতেছিস? আমি বললাম যে না আমি মুক্তারেই বিয়ে করব, মনিরে না। এবার আমার আব্বা করলো কি, মেয়ের বাবার সঙ্গে কথাবার্তা বললো আবার পুনরায়, এবং কথাবার্তা বলার পরে তাদের সাফ কথা একটাই যে তারা এই মুহূর্তে মুক্তারে বিয়ে দেবে না, কারণ মুক্তা হচ্ছে ছোট, মনি হচ্ছে বড়। মনির যদি বিয়ে হয়ে যায় তাইলে পরে তারা মুক্তারে বিয়ে দিবে, মনির বিয়ে ছাড়া তারা মুক্তারে বিয়ে দিবে না। ওরা ফাইনালি জানাই দিছে। আমার আব্বা তখন বলতেছে এখন আমার ছেলে তো কীভাবে জানি আপনার ছোটো মেয়েরে দেখছে এবং দেখার পরেও আমার ছেলে তো আর আপনার বড় মেয়েরে বিয়ে করবে না। এই মেয়ের বাবা বলতেছে যদি বিয়ে না করে বিয়ে ভেঙে দেয়, আমরা যেহেতু দিন তারিখ ঠিক করি নাই তাহলে ভেঙে দেয়, কিন্তু আমরা তারপরও আমাদের ছোটো মেয়েরে আমরা বিয়ে দেবো না, কারণ বড়টার বিয়ে হওয়া ছাড়া আমরা ছোটোটার বিয়ে দিলে বড়টা তো বাসায় পড়ে যাবে, বড়টাকে আর বিয়ে দিতে পারবো না। এবং তারা তখন রাজি হলোই না। না হওয়ার পরে আমার ভাই মনটা তখন পুরোপুরিভাবে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর আমি তখন রাকিব বেড়ে ধরলাম, বললাম রাকিব ভাই আপনি তো ওই এলাকার মানুষ এবং মুক্তা তো আপনার এই স্কুলেই পড়ে, মানে আপনার মাদ্রাসাতেই পড়ে, আপনাদের বাড়ির পাশে মাদ্রাসা। এখন ভাই আমি কিভাবে মেয়েটারে বিয়ে করতে পারি? মেয়েটারে আমি এক নজর দেখলাম, আমার মনে ধরছে, খুব ভালো লাগছে, আমি তারে বিয়ে করতে চাই, এখন কিভাবে কি করা যায়? উনি বলে দেখেন আসলে ভাই বড় কথা হচ্ছে মেয়ের সঙ্গে আপনার নিলে প্রেম শুরু করেন এবং মেয়েটা আমাদের বাসায় সবসময় আসে, মাঝে মাঝে আসে যায় দেখি, মেয়েটা প্রচুর পরিমাণে চঞ্চল। এই চঞ্চল স্বভাবী মেয়েরাই কিন্তু একটু ভালো প্রেমে পড়ে। আপনি যেহেতু শিক্ষিত, মানে আপনার টাকা পয়সা আছে, দেখতে শুনতে না আপনার চেহারা অনেক সুন্দর, একটা কাজ করেন আপনি মেয়েটার সঙ্গে একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। যদি প্রেমের সম্পর্কে জড়াতে পারেন তাহলে আপনি মেয়েটারে বিয়ে করে ফেলেন, আর বিয়ে করলে তো আর মেয়ে যদি প্রেম করবে আপনার সঙ্গে পালিয়ে যাবে প্রয়োজনে, এটা নিয়ে তো আর ঝামেলা করার দরকার নেই। আমি তখন বললাম হ্যাঁ এই কথাটাও আপনি আসলে একেবারে খারাপ বলেন নাই, যদি মেয়ের সঙ্গে প্রেম করা যায় তাহলে মেয়ে আমাকে বিয়ে করে ফেলবে, সো এটাতে তো আর কোনো ঝামেলা রইল না। তা আমি সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আমি এটাই করবো, আমি ওর সঙ্গে একটা প্রেমের সম্পর্কে জড়াবো। তো এবার রাকিব আমারে বলতেছে ঠিক আছে আপনি আমাদের বাড়িতে আইসেন। তো আমাদের বাড়িতে যাইতাম দুপুরবেলা, তখন মেয়েটারে নিয়ে আসতো। আসার পর আমি খোলাখুলিভাবে বলতাম যে দেখো মুক্তা, আমি তোমাকে দেখার পর আর মনিরে বিয়ে করি নাই, কারণ তোমার আমার এত ভালো লাগছে, একদম সরাসরি বলতেছিলাম। আর মেয়েটাও না ভাই খুবই ফ্রি মাইন্ড, মানে কোনো কিছুতে মাইন্ড করে না। কেউ আছে না যে একটা কথা বললে মাইন্ড করে ফেলে, রাগ করে ফেলে, চলে যায় বা মুখ কালো করে ফেলে, ও কিন্তু এরকম না। আপনি যাই বলবেন যেটাই বলবেন সারাক্ষণ শুধু হাসতে থাকবে, 24 ঘন্টা মুখের মধ্যে হাসি লেগে থাকবে, কখনোই মন খারাপ করে না, মুড খারাপ করে না। আমি যখন কথা বলতেছিলাম আমার দিকে খুব প্রাণবন্ত নজরে তাকিয়ে আছে এবং তাকিয়ে থেকে বলতেছে যে আসলে আমার জন্য আমার বোনের সংসারটা বারবারই ভেঙে যায়, আমার বোনের বিয়েগুলো বারবারই ভেঙে যায়। এর আগে আমার বোনের অনেকগুলো বিয়ের ঘর আসছিল, কিন্তু যে আমাকে দেখছে দেখার পর আমার বোনরা আর বিয়ে করে নাই। তো আমি বললাম আমার বেলায়ও তো এরকমটাই ঘটলো। পরে বলেন ছেলেরা কেন তো সুন্দরের বোঝে নেই? আপনি জানেন আমার বোন কিন্তু সত্যি অনেক ভালো, আমার বোনের মন মানসিকতা অনেক ভালো, আমার বোন দেখতে অনেকটা ভালো, কিন্তু আপনারা না এগুলো বিশ্বাস করেন না, কেন আপনারা শুধু সুন্দরের পিছনে ঘুরেন? এইরকম করে মুক্তার শতাঙ্গে আমি আস্তে আস্তে করে রাকিবের বাড়িতে কথাবার্তা বলতেছি, দুজনের মাঝে মোটামুটি একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে গেল। এই সম্পর্কের সূত্রতে আমি তখন মুক্তার একটা মোবাইল ফোন কিনে দিই। তখন আমি ঢাকায় ব্যবসা বাণিজ্য খুব একটা দেখি না, আমার যে পার্টনার আছে পার্টনারই ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে। আমি তখন এদিকে পুরোপুরিভাবে গ্রামে এসে গ্রামেই পড়ে আছি, যেহেতু বহু বছর গ্রামে থাকি নাই, গ্রামের মানুষের সঙ্গে উঠা বসা নাই, চলাফেরা নাই, এই জন্য গ্রামের সবার সঙ্গে খুব তাল মিলিয়ে খুব ভালোভাবেই চলতেছি। ঢাকাতে খুব বেশি একটা যাওয়াই হয় না। এবং এই করতে করতে আমি তখন মুক্তার একটা মোবাইল ফোন কিনে দিই এবং কিনে দিয়ে প্রায় 24 ঘন্টা খালি ওর সঙ্গে ফোনে কথা বলি, 24 ঘন্টা ওর সঙ্গে ফোনে কথা বলি এবং দুজনকে অসম্ভব রকমের ভালোবাসতে শুরু করি। তো গ্রামের যে মানে বিভিন্ন মানুষরা আছে তারা, মানে আমার আব্বা আম্মা বিশেষ করে সবসময় বলে যে তুই কী করতেছিস, এই বয়সে এসে তুই প্রেম শুরু করছিস, এটাকে তোর প্রেমের বয়স নাকি, তুই বিয়ে কর। আব্বা আম্মা বারবার বলতেছে। তা আমার আব্বা আম্মা তো জানে না আমি মূলত কার সঙ্গে প্রেম করি, তারা কিন্তু সেটা জানে না। এমনি দেখে আমি সবসময় ফোনে কথা বলি, মোবাইল কানে দিয়ে থাকি, তোরা এটা মনে করে। আমার বড় বোনেরা আছে তারাও বলে যে আসাদ বিয়ে করে ফেললে ভালো হবে, এবং আমার কথা হচ্ছে যে আমি বিয়ে করলে তো মুক্তারেই করব। এইরকম করতে করতে একদিন রাতের বেলায়, এটা মুক্তার সাথে আমার সম্পর্ক হওয়ার প্রায় আপনার 2 থেকে আড়াই মাস পরে একদিন মুক্তা আমারে বলতেছে যে আমি আজকে শাড়ি পরছি, মানে রাতের বেলায়। আমি বললাম রাতের বেলায় হঠাৎ করে শাড়ি পরছো কেন? বললাম আমার শখ হয়েছে শাড়ি পরার জন্য, এই জন্য একটু শাড়ি পরছি, ফোনে কথা বলতেছিলাম।
যখন বললো শাড়ি পরছি, আমি বললাম মুক্তা আমি তোমারে দেখবো। তো তখন তার ওই ভিডিও কলের সিস্টেম ওরকমভাবে ছিল না। তো আমারে বলতেছে যে আমি তোমারে দেখবো। আমি বললাম তুমি আমারে দেখবা, মানে আমি বলতেছিলাম আমি তোমারে দেখবো। ও বলে তুমি আমারে দেখবা? বললাম হ্যাঁ। তাহলে আমাদের বাড়িতে চলে আসো। আমি বললাম তোমাদের বাড়িতে তো আমার জন্য কারফিউ, আমার তো ওইখানে গেলে ঝামেলা হয়ে যাবে, না আমার যাওয়া যাবে না। ও বলে ধুরু কিচ্ছু হবে না, তুমি আসো আমাদের বাড়ির পিছনে আসো, ওইখানে আমরা দেখা করতে পারবো, অনেক কলা বাগান আছে, কলা বাগানে যদি তুমি আসো আমরা দুজনে দেখা করব। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নাই, তুমি যদি আমাকে আসতে বলো তাহলে আমি আসবো। আমাকে বলে ঠিক আছে তাহলে কলা বাগানে আসো। এইটা বলার পরে আমি তখন ওর কথা মতো ওই কলা বাগানের দিকে রওনা দিলাম, ওদের বাড়ির ওই দিকে। তো বাড়ির ওইদিকে, বাড়ির পিছনে কলা বাগান আছে, কলা বাগানের ওখানে গেছি। আমি আবার মোটরসাইকেলে গেছি, মোটরসাইকেল বাজারের ওইখানের মধ্যে লক করে মানে বাইকটা তালা মেরে তারপরে আমি গ্রামের দিকে ঢুকছি। তো রাত তখন একদম বেশি না, ধরেন 11টা থেকে 11:30 মতো বাজে, বা 12টা হবে এরকম, এর বেশি না। তো এইরকম রাতের বেলায় তখন হলো কি আমি আস্তে আস্তে দেখার জন্য কলা বাগানে গেছি, এবং কলা বাগানে যাওয়ার পরে ওই জায়গাটার মধ্যে দাঁড়ায় আছি, এমন সময় হঠাৎ করে আমাকে এই জায়গার ভিতরে 5-6টা ছেলে ধরে ফেলে, ধরেই আমাকে ওইখানে এলোপাতাড়ি পিটাইতে শুরু করে, কয়েকটা ঘুষি টুসি মারতেছে। এবং মারার পরেই হলো কি আমাকে বাইরে নিয়ে আসছে বাড়ির দিকে, মানে ওদের বাড়ির দিকে নিয়ে আসছে। পরে আমি তো বুঝতে পারতেছিলাম না, এসে উঠানোর মধ্যে আমাকে বাইরে ফেলছে। বাইরে পরে বলে যে কার কাছে আসছিস? তা আমি বললাম যে এই বাড়ির মেয়ে মুক্তার সঙ্গে আমার সম্পর্ক, আমি মুক্তার সঙ্গে দেখা করতে আসছি। এগুলো বলার পরে তারা কিন্তু আমার মাইরেডের আমার ফোনটা আগেই কেড়ে নিয়েছে, আমার মোবাইলটা কেড়ে নিয়েছে। এবং কেড়ে নেওয়ার পরে তখন তারা বলতেছে যে তুই তো মুক্তার কাছে আসছিস না, তুই মনির কাছে আসছিস। আমি বললাম আরে ভাই আমি মনির কাছে কেন আসবো, আমি আসছি মুক্তার কাছে। পরে বলে না তুই মনির কাছে আসছিস, এই বলে আমাকে তখন ওইখানে মারতে শুরু করছে। এবং মারতে শুরু করার পরে ওই জায়গার মধ্যে বাইন্দা রাখছে, বাইন্দা আমার আব্বা আম্মারে খবর দিছে। এবং আমার আব্বা আম্মা তখন সকালবেলা ভোরে রওনা দিছি, যদি এরকম একটা ঘটনা। এবং ভোরে রওনা দেওয়ার পরে আমার আব্বা আম্মার আমার সঙ্গে কথা বলে নাই, কেউ কথা বলতে দেয়ও নাই। এবং তাদের কথা হচ্ছে যেহেতু ছেলে ধরা খাইছে মেয়ে নিয়ে, তার বিয়ে করে যেতে হবে। তো এখন আমার কথা হচ্ছে আমি বিয়ে করলে করবো, সমস্যা নাই, তবে আমার তো মুক্তার সঙ্গে সম্পর্ক, আমি মুক্তাকেই বিয়ে করব। ওরা তখন কাজে নিয়ে আসছে, বিয়ের সাথে কথাবার্তা চলতেছে। যখনই ভাই মানে আমাকে যখন বিয়ে পড়াইতে গেল, আমি যখন বিয়ে করব, কাবিন দিছে কিন্তু 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা কাবিন আমাকে বিয়ে করাবে, কিন্তু সেখানে আমার বউ হচ্ছে মনি। মানে কাকাই যখন বলতেছে যে মনির কথা বলতেছে, আমি তখন একটু দ্বিমত পোষণ করলাম যে না, আমার তো মনির সঙ্গে সম্পর্ক নাই। এই বলার পরে এই মানে নতুন বর সাজা অবস্থায় আমাকে সেখানকার লোকেরা মারতে শুরু করে। আমার আব্বা যে জিনিসটা দেখলো যে আমাকে ওখানে মেরে ফেলতো, তারা যে একটা মানে আগ্রাসন নিয়েছিল, হয়তো রাতের মধ্যে আমাকে মেরে ফেলতো। আমার হয়তো ভাগ্য ভালো ছিল, সেক্ষেত্রে হয়তো আমি বেঁচে গেছি, আমার কিন্তু বাঁচার কথা ছিল না। তো যাই হোক, এরপরে তারা আমাকে ওখানে মনির সঙ্গে বিয়ে করাই দিবে। এবং আমার আব্বাও বলতেছে এই নিয়ে কোনো কথাবার্তা বলা যাবে না, তুই বিয়ে করতেছিস বিয়ে কর, পরে দেখা যাবে। এরপরে আমার এই মনির সঙ্গে তখন আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে এবং তারা সেখান থেকে 10 লক্ষ টাকা কাবিন করলো, তারপরে মোসলেখা রাখলো, আমাদের এলাকার চেয়ারম্যানের সিগনেচার নিল। মানে মোটামুটি আমরা যাতে মেয়ের কোনো ক্ষতি করতে না পারি এবং মেয়ের সঙ্গে যাতে আমরা ওভাবেই চলাফেরা করি, এই জন্য মানে যতটুকু আমাদের কাছ থেকে ডকুমেন্ট নেওয়া দরকার, একদম সর্বোপরি খুব ভালো করে ডকুমেন্টগুলো নিছে। কি আর করা, সব কিছু ঠিকঠাক হলো। এবং হওয়ার পরে আমি তখন এই মনিকে নিয়ে আমি তখন বাড়িতে আসছি। তখন মনি আমার বউ। এবং আসার পরে বাসর ঘরে আমি খুবই মন খারাপ করে আসি। এর পরের দিন আমার বাসরাত। তো আমি খুব মন খারাপ করে আসছি। এবং মনিদের বাড়ি থেকেও কিন্তু মনির বাবা মা এবং আরও 2জন লোক আসছে, ওনাদের মেয়েরে আমরা মারি কিনা বা মেয়ের কোনো ক্ষতি হয় কিনা, যেহেতু বিয়েটি এভাবে হয়েছে। আমি কিন্তু আর মুক্তারে দেখলামই না, মানে মুক্তা কিন্তু আর এই এলাকাতেও নাই। ও কই গেছে না গেছে আমি কিন্তু ওর আর দেখিও নাই। সেখানে তখন মনির সঙ্গে আমাকে বিয়ে করাই দিল। এবার বাসর ঘরে আসার পরে আমি মানে মনিরে বলতেছি যে এটা কি তুমি ঠিক করলা? ও আমাকে বল আমি কিচ্ছু জানি না, আমার পরিবার যা বলছে আমি তাই করছি। আমি বললাম তোমার পরিবার তো আর আমার সঙ্গে সংসার করবে না, আমার সঙ্গে তো সংসারটা তুমি করবা, তাহলে তোমার কি এটা বোঝা দরকার ছিল না যে তুমি এটা ভালো করতেছো না? একটা মানুষকে এইভাবে বিয়ে করাটা কি ঠিক আছে? আমাকে বলে আমার বাবা মা বলছে বউ সাজার জন্য আমি সাজছি, আমি আর কিছু জানি না। পরে আমার মনের ভিতরে তখন খুব রাগ কাজ করতেছে যে মুক্তা আমার এইভাবে ধরা দিল, আমার সঙ্গে এইভাবে বেইমানি করলো, এইভাবে চিটিং করলো আমার সঙ্গে। তো যাই হোক আমি আর কোনো কিছু বললাম না। না বলার পরে তখন এই মনির সঙ্গে আমি বাসর হলো। হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি থাকলো, তারা আবার চলে গেল। এবার আমি তখন মনিকে নিয়ে ঢাকায় যাব। কিন্তু আমার শ্বশুর শাশুড়ির কথা হচ্ছে যে না, তারা তাদের মেয়েকে ঢাকায় যেতে দিবে না। আমি আমার বউ নিয়ে ঢাকায় যেতে পারবো না, বউ আমার গ্রামে থাকবে এবং মনি আমার সঙ্গে ঢাকায় যেতে রাজি না। তাই আমি তখন ঢাকায় গেলাম এবং ঢাকায় যাইতেছি, আবার গ্রামে আসতেছি, এরকম করে চলাফেরা হইতেছে। কিন্তু মুক্তার নাম্বারটা তখন পুরোপুরিভাবে বন্ধ। ওর আসলে কী হয়েছিল আমি সেটা তখনও জানতাম না। ওর নাম্বারটা পুরোপুরিভাবে বন্ধ, ওর সঙ্গে আমার আর কোনো কন্ট্রাক্ট নাই।
এইভাবে আমি গ্রামেও যাই না, ঢাকায় পড়ে আসি। ওর বাপ মায় বারবার ফোন দেয়, গ্রামে যাই না কেন, ওনাদের মেয়ের সঙ্গে কথা বলি না কেন, আমি আর যাইটাই না। এবং এইরকম করে আব্বা আম্মা যখন চিল্লাচিল্লি করে মাঝে মাঝে যাই। এই যাওয়া আসার মাঝেই তখন মনি প্রেগনেন্ট হয়ে যায়, অল্প কয়েক মাসের ভিতরে ও তখন বেবি কনসেপ্ট করে। ও বেবি কনসেপ্ট করার কিছুদিন পরেই মনি আমাকে ফোন দিয়ে বলে, এমন এমন ঘটনা, মুক্তার বিয়ে ঠিক হয়েছে, আপনি আসেন। তো মুক্তার সঙ্গে কিন্তু মনিকে বিয়ে করার পর আমার কোনোদিনও আর সরাসরি দেখা হয়নি, এবং মুক্তা কোনোদিন আমাদের বাড়িতে বেড়াইতেও আসে নাই, মানে আমাদের গ্রামের বাড়িতে ও কখনো বেড়াইতেও আসে নাই। তো না আসার পরে আমাকে যখন মনি এটা বললো যে মুক্তার বিয়ে ঠিক হয়েছে, আপনি আসেন এবং এমন এমন, আমি বললাম যে না, যে মুক্তার সঙ্গে আমার এত কিছু হয়ে গেছে, ওর বিয়েতে আমি আবার যাব, এটা তুমি ভাবলা কী করে? না, আমি এই বিয়েতে আর যাবো না, আমার ওই বিয়েতে যাওয়ার কোনো রকমের ইচ্ছা নাই। আমি তখন খুবই মন খারাপ করে ঢাকাতেই পড়ে থাকতাম, নেশাপানি করতাম, এবং মানে এক অন্যরকম জীবন আমি তখন চলে যাই। যাকে ভালোবাসলাম, যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, এবং এত সুন্দর একটা মেয়ের সঙ্গে প্রেম করলাম, অথচ আমার বিয়ে করা লাগছে এই টাইপের একটা মেয়েকে। মানে আমি তো এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, তারপরেও কি আর করা। তো এভাবেই তখন পড়ে আসি। এভাবে পড়ে থাকতে থাকতে একটা পর্যায়ে আমি জানতে পারি যে আপনার মুক্তার বিয়ে হয়ে গেছে। মুক্তার বিয়ে হয়ে গেছে, ছেলে হচ্ছে বিদেশে থাকে, ছেলে সম্ভবত ইতালি থাকে, ইউরোপের কোনো একটা দেশে থাকে, এটুকুই জানতাম। এবং মনিকেও ইউরোপ নিয়ে যাবে, মানে মুক্তাকেও ইউরোপ নিয়ে যাবে, এরকম করেই কথাবার্তা চলতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার ঘরে তখন আমার একটা মেয়ে সন্তান হয়েছে, মনের ঘরে। তো মেয়েটা হওয়ার পরে আমার এই মেয়েটা হয়েছে, আমি আমার শ্বশুরবাড়ির সমস্ত লোকদেরকে দাওয়াত করছি, এবং মুক্তারও দাওয়াত করছি যে মুক্তা তুমি আসো, এমন এমন ঘটনা, তুমি আসো। এবং কিন্তু মুক্তা ওইখানেও আসে নাই, মানে এই বিয়েতেও মুক্তা আসে নাই। তো শেষের বারে মানে আমার মেয়ের অনুষ্ঠানেও মুক্তা আসে নাই। তো একটা বিষয় সেখানে আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম, এখানে একটা বিষয় আমি পরে জানতে পারছি, যেটা অকপটে মনি নিজে আমার কাছে স্বীকার করছে, যে মুক্তা আসলে আমাকে ট্র্যাপে ফেলছে। যে ঘটনাটা আমার সঙ্গে ঘটছে, এই যে আমাকে শাড়ি পরছে বা আমাকে ডেকে নিয়ে যাওয়া, আমার সঙ্গে প্রেম করা, এই সবই ছিল মুক্তার একটা ট্রিক্স। মুক্তা মানে মনির পরিবার যখন আমাকে দেখেছিল, এবং আমি মোটামুটি টাকা পয়সাওয়ালা মানুষ ছিলাম, মানে দেখতে অনেক বড়লোক ছিলাম, সো তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে তারা যে কোনো বিষয় হোক মনিকে আমার কাছে বিয়ে দিবেই। এবং যেহেতু আমি ছেলে হিসাবে খুব ভালো ছিলাম, এখন আমি যেহেতু মনিকে বিয়ে করবো না, মুক্তার বিয়ে করবো, মুক্তার জন্য পাগল হয়ে গেছিলাম, যার জন্য মুক্তাকে দিয়ে তারা টোপ পেলেছে। মুক্তাকে দিয়ে টোপ পেলে আমার কাছে মনিকে বিয়ে দিল। এই কথাটা কিন্তু আমার কাছে মনি নিজেই স্বীকার করে, যে আমার আব্বা আম্মা তোমার সঙ্গে বেইমানি করে, এবং মনিও তোমার সঙ্গে বেইমানি করে, মুক্তও তোমার সঙ্গে বেইমানি করে, এইটা মনি আমার কাছে নিজেই স্বীকার করে। তো এরপরও কিন্তু মুক্তার উপরে আমার ভালোবাসা কমে নাই। তো আমার মেয়ের অনুষ্ঠান হওয়ার পরে আমার বউর মোবাইল থেকে, মানে মনির মোবাইল থেকে আমি তখন যেভাবে হোক মুক্তার নাম্বারটা চুরি করি। তখন নতুন নাম্বার চালাইতো, নাম্বারটা চুরি করে তখন ঢাকাতে আসে। ঢাকাতে আসার পরে তো ওর হাজব্যান্ড তো হচ্ছে ইতালি থাকে, ও গ্রামে একাই থাকে, ও শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে। তো এরকম করে একদিন মধ্যরাতে আমি ওকে ফোন করি, আনুমানিক রাত তখন প্রায় 1-2টার মতো বাজে, একেবারে শেষ রাতের দিকে। তো ফোনটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও রিসিভ করে, মনে হয় যেন মোবাইল ফোনটা হাতে নিয়ে বসে আছে। কলটা দিলাম, এবং কলটা ধরে পড়ে মানে খুব একটা একটু ক্লান্ত হয়ে বলতেছিল যে কে। আমি কিছু বলতেছি না, পরে অনেকক্ষণ পরে বলতেছে কে, এবং নিচ থেকে আমাকে বলতেছে যে আপনি কি আসাদ ভাই, এমনি বলতেছে। তো যখন আপনি কি আসাদ ভাই বলছে, তখন আমি একটু বিস্মিত হয়ে গেলাম, হয়ে বললাম যে তুমি আমাকে চিনলা কি করে? পরে বলে না, আমি জানতাম যে আপনার নাম্বারটা লাস্টে 06, তো এই নাম্বারটা তো লাস্ট 06, এই জন্য ধারণা করছিলাম। তাই আমি বললাম 06 নাম্বার তো আরও আছে, অ্যাভেলেবেল আছে, এটা তো আমার একটা নাম্বার না। আমাকে বলে তো 06 যেহেতু আপনার, এবং আপনি যেহেতু ফোন করছেন, আর বড় কথা হচ্ছে অন্য কেউ তো আমাকে এরকম রাত দুপুরে ফোন করে চুপ থাকবে না। আমি বললাম তার মানে তুমি আমাকে চিনে ফেলেছো? বলে হ্যাঁ চিনেছি। আমি বললাম যে ভালো আছো? বলে হ্যাঁ ভালো। আমি বললাম আমার সঙ্গে এই কাজটা করাটা কি তোমার ঠিক হয়েছে? ও আমাকে বলে কি কাজ করা? আমি বললাম কি করো নাই তুমি আমার সঙ্গে করো না, এটা কি? আমাকে বলতেছে আমি কি করছি আপনি বলেন। আমি বললাম আমার সঙ্গে প্রেম করলা, শাড়ি পরলা, রাত দুপুরে আমারে ডাকলা, এরপরে বাপ মারে পাঠায় আমারে গণধোলাই দিয়া নিচের বড় বোনটার আমার কাছে বিয়ে দিলা, এইটা কি তুমি ঠিক করলা? ও আমাকে বলে দেখেন আপনি আমাকে উল্টা ব্লেম করবেন না, এগুলা যা করছে সবই আমার বড় বোন আর আমার আব্বা মা মিলে করছে। মানে মনি বলতেছে, মানে মুক্তা বলতেছে যে মনি এবং মনির পরিবার সবাই আমার সঙ্গে করছে, মানে মনি দিচ্ছে মুক্তার দোষ আর মুক্তা দিচ্ছে মনির দোষ। আমি বললাম তোমার বোন মনি বলতেছে যে তুমি এটার সঙ্গে জড়িত ছিলা, এবং তুমি তোমার আব্বা আম্মাকে দিয়ে আমাকে ধরাই দিছো। ও বলে যে কেন আমি আপনাকে ধরাইতে যাব, আপনার সঙ্গে আমার প্রেম ছিল, ভালোবাসা ছিল, আপনাকে আমি পছন্দ করছি, আমি আপনাকে বিয়ে করতে চাইছি। এই সম্পূর্ণ কিছু মনিয়াফা করছে, যার কারণে আমি মনিয়াফার বাড়িতেও যাই না, দেখেন না ওনার সঙ্গে ঠিকমতো কথাও বলি না। তো এরকম করে সেদিন তার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললাম, বললাম যে তোমার হাজব্যান্ডের কী অবস্থা?
বলে হ্যাঁ বিয়ে করছে, বিয়ে করার পর কয়েক মাস ছিল, এরপরে ইতালি চলে গেছে, আমার পাসপোর্ট করে নিয়ে গেছে, এখন উনি আমাকে নিয়ে যাবে। তা আমি তখন বললাম যে ভালো কথা, তো তুমিও চলে যাবা, ইতালিতে থাকবা, ইউরোপের দেশে থাকবা, তাহলে তো খুব ভালোই হয়। ও বলে হ্যাঁ চলে যাব, উনি বলছে নিয়ে যাবে। তো এরকম করে তার সঙ্গে আমি প্রায় সময় কল দিতাম, যেহেতু ওর হাজব্যান্ড বিদেশ থাকে, ও রাতে একাই ঘুমাইতো, আর শ্বশুর শাশুড়ি তো ওর সঙ্গে থাকতো না, একা রাতে ঘুমাতো, যার কারণে দেখা যায় আমি কল দিলেও সুন্দর কথা বলতে পারতো। আর ওর হাজব্যান্ড ওকে খুব বেশি একটা কল দিত না, ওর হাজব্যান্ড ওখানে ব্যবসা বাণিজ্য করতো, সবসময় ব্যস্ত থাকতো, খুব বেশি একটা টাইম পাইতো না, তো যার কারণে ওকে বেশি একটা ফোন দিতও না। তো বেশিরভাগ সময় ওর সঙ্গে আমি কথা বলতাম, তা আমি ফোন করতাম, ওর সঙ্গে কথা বলতো, এবং এরকম করে আস্তে 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 করে আমাদের সম্পর্কটা মোটামুটি আবারও প্রায় আগের মতো চলে আসছে, মানে অনেকটা ক্লোজ হয়ে গেছে। ওই আমার প্রতিদিন ফোন দেয়, আমিও ফোন করি এবং কথা বলি, মাঝে মাঝে মেসেজ করি, SMS করি, ও আমাকে SMS-এ রিপ্লাই দেয়, মানে দুজনের সঙ্গেই তখন একটা মোটামুটি একটা ভালো সম্পর্কই তখন চলতেছিল। এই করে তখন দিন আর রাতগুলো আস্তে আস্তে কাটতেছে, কাটতে কাটতে একটা সময় এই মুক্তা বলতেছে যে ও ঢাকায় আসবে। হঠাৎ করে আমার বলতেছে আমি ঢাকায় যাব, ওর কোন একটা ননদের বাসায়, মানে কেমন যেন একটা ননদ হয়, ননদের বাসায় যাবে। তো আমারই বলতেছে যে আমি ঢাকায় যাব, আমার ননদের বাসায় আপনার সঙ্গে দেখা করব। তা আমি বললাম যে তাহলে তো ভালোই হয়, তুমি আমার শালি, আমার সঙ্গে দেখা করবা, তা আবার ননদের বাসায়, মানে ওই দিয়ে তোমাকে আসতে হবে। ও বলে জানেন তো আমাদের বাসায় কীরকম একটা প্রবলেম, তা আমি ওইখানে গেলে আপনার সঙ্গে দেখা করব। তো ওই ননদটা মনে হয় ওর আপন ননদ না, হয়তো বাড়ির বা দুঃসম্পর্কের কোনো একটা ননদ হবে। ওই ননদের বাসা ছিল আমার বাসা থেকে বেশ দূরের, মানে প্রায় আপনার ওর বাসা ছিল হচ্ছে শনি আখড়ার দিকে, শনি একটার দিকে ওইদিকে ওই বাসা ছিল। তো আমি তখন আপনার থাকতাম হচ্ছে আপনার কমলাপুরের ওইদিকে। তো যখন আসছে, আসার পরেই আমাকে তখন বললো যে এমন এমন ঘটনা, আমি তো আসছি। তো আমি বললাম রাতে আসবো, বলে ঠিক আছে রাতে আইসেন আপনি। তো রাত তখন 9টা 9:30টার দিকে আমি একেবারে ভরপুর বাজার করছি, বড় মাছ মাংস এইটা সেটা নিয়ে একদম আমার কাছে মনে হয় যেন আমি 20,000-30,000 টাকার বাজার করি, ফল ফ্রুট নিয়ে একদম রাজকীয় হালে। এই তখন আমি ওই বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে তারা তো এত বাজার সাজার দেখে অবাক, আল্লাহ এত বাজার কেন নিয়ে আসছে। তো আবার ওই অন্য ননদটা কিন্তু আমাকে চিনতো, মানে আমাকে চিনতো বলতে জানতো যে ঘটনাটা এরকম এরকম, আমার সঙ্গে প্রেম আছে। পরে ননদের সঙ্গে দেখা হলো, কথা হলো, কথা হওয়ার পর ওইখানে আবার ওরা সবাই এক ফ্ল্যাটে থাকে আর কি, পরিবার আরও মানুষরা আছে। তো এরপরে আমি চলে যাবো, রাত্র প্রায় তখন 11টা 11:30টার মতো বাজলো, আড্ডা মাড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, চলে আসবো। এই সময় মুক্তা তখন আমায় বলতেছে চলে যাবেন, আজকে থাকবেন। আমি বললাম কীভাবে থাকবো, এটা কি সম্ভব নাকি, তুমি বাইরে চলো, আমার বাসা আছে, আমার বাসায় থাইকো। বলতেছে না সমস্যা নেই, আপনি যদি বলেন থাকবেন, আমি আমার ননদকে ম্যানেজ করবো, আমার সঙ্গে ফ্রি আছে, তো কাউকে বলবে না। আমি বললাম না, এই বাসায় থাকাটা আমার কাছে রিস্ক মনে হয়, এরপরে আবার কোন দিক দিয়ে ঝামেলায় পড়ে যায় বলা তো যায় না। মানে আমি বললাম কি যে না, ও আমার বলে যে থাকেন না, কিচ্ছু হবে না, কোনো ঝামেলা হবে না, আপনি থাকেন। তাই বল আচ্ছা ঠিক আছে, যদি এরকম করেই বলতেছো তাইলে ঠিক আছে, ফাইন থাকি। তো এরপর আমি থেকে গেলাম রাতের বেলায় থাকলাম, থাকার পর আমাকে একটা রুম দিল, এবং যেটা আমাদের আগেরই প্ল্যানিং ছিল আর কি, মানে রুমে যাওয়ার সময় ও বলে রাখছে দরজা লাগায়ও না, আমি আসবো রাতে। ওই রাতের বেলা ও আসছে, আমি একসঙ্গে ছিলাম, মানে এত বছর পরে, এত কিছুর পরে তখন আমরা আবারও একসঙ্গে এক রাত কাটালাম, আমি এবং মুক্তা। এইরকম করে ধরেন তখন ওর সঙ্গে আমার খুবই একটা গভীর প্রেমের একটা সম্পর্ক হয়ে যায়। এবং এইরকম সম্পর্ক হওয়ার পরে ওর আবার শ্বশুরবাড়ি বরিশাল শহর থেকে খুব দূরে ছিল না, মোটামুটি বরিশাল শহরের কাছাকাছি ছিল। তা আমি যখনই হচ্ছে বরিশালে যাইতাম, হোটেলে থাকতাম, ওরে ফোন দিতাম, ও চলে আসতো, আমরা দুজনে রাতের বেলা একসঙ্গে থাকতাম। আবার ওর হাজব্যান্ডকে বলতো যে আমার লিভারের সমস্যা, আমার এই সমস্যা ওই সমস্যা, আমি ডাক্তার দেখাতে যাব, ঢাকায় বড় ডাক্তার দেখাবো, এই ঢাকায় বড় ডাক্তার দেখাবে, এগুলো বলে আবার ঢাকাতে চলে আসতো। এরকম করে দেখা যায় যে মাসের অন্তত 3 থেকে 4টা রাত আমরা সবসময় একসঙ্গে থাকতাম। আবার এই বিষয়গুলো কিন্তু তখন মনি জানতো না, মনি কিন্তু তখন আমার এই মেয়েটার পর আমার একটা ছেলে হয়েছে, তো আমার এক ছেলে এক মেয়ে আছে, আর এই মুক্তার সঙ্গে আমার তখন সম্পর্ক। এইভাবে প্রায় আপনার 6 থেকে 7 মাসের মতো মনির সঙ্গে, মানে মুক্তার সঙ্গে আমার সম্পর্কটা থাকে, এবং 6-7 মাসে আমরা মোটামুটি দুজনকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলি। এর ভিতরে ওর হাজব্যান্ড ওর মোটামুটি ভিসা প্রসেস করে ফেলছে, ওর ভিসা প্রসেস হয়ে গেছে, এবং ও এখন চলে যাবে। আমারে বলতেছে আমি চলে যাব, আমার তো ভালো লাগতেছে না, এমন এমন। আমি তখন বললাম যে তুমি যাইও না, মানে এইভাবে যাইও না, মানে ওরে নিষেধ করতেছি যাওয়ার জন্য। ও তারপরেও বলতেছে যে না, আমার হাজব্যান্ড যেহেতু বলতেছে, আর আপনি যেহেতু আমার বোনকে বিয়েই করছেন, আমার ভাগ্নিরা আছে, ওদের জীবন আমি নষ্ট করতে চাই না, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে চলে যাব। তো ওরা আমি যতভাবেই বলছি, আমার কোনো কথা শোনে নাই, এবং না শুনে পাসপোর্ট সব কিছু ঠিকঠাক করলেও চলে যাবে। যেদিন চলে যাবে আমি সেদিনও ওর কাছে খুব কান্নাকাটি করি যে মুক্তা তুমি যাও না, তুমি অ্যাটলিস্ট যাও না, ওরে খুবভাবে বলি, কিন্তু ওর হাজব্যান্ডের কাছে ইতালিতে চলে যায়। তো ইতালি চলে যাওয়ার পরেও ওর সঙ্গে কিন্তু আমার যোগাযোগ বন্ধ হয় না।
আমাকে ফোন করে, আমার সঙ্গে কথা বলে, নিজের খোঁজখবর দেয়, কেমন আছে না আছে, পারিবারিক কথাবার্তা জানায়। মানে আমার সঙ্গে ওর সম্পর্কটা বেশ ভালো। ইতালিতে যাওয়ার পরেও প্রতিনিয়ত আমাকে ফোন দিত। এরকম করে মনে হয় ইতালিতে যাওয়ার পরে তার হাজব্যান্ডের সঙ্গে তার বনিবান্না মনে হয় ভালো হচ্ছিল না। হাজব্যান্ডের সম্ভবত কোনো পরকীয়া ছিল বা কোনো একটা সমস্যা ছিল, যার কারণে ও আমাকে সবসময় হাজব্যান্ডের নামে ব্লেম দিত যে একটা অসভ্য, ভালো না, এইটা করে ওইটা করে, আমার সঙ্গে ঠিকমতো থাকে না, এই করে না ওই করে না, মানে সারাক্ষণ আমাকে ব্লেম দেওয়া যাইতো। এই তখন আমি বললাম যে একটা কাজ করো, তুমি বাংলাদেশে চলে আসো, আমি তোমার নিয়ে সংসার করব। ও আমার বলতেছে আমার নিয়ে সংসার করবেন তো আমার বোনের কী হবে, মনিয়াপুর কী হবে? আমি বললাম আরে মনির তো একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, ও ওর মতো করে থাকবে, আমি তোমাকে ঢাকায় না রাখবো, তুমি ঢাকায় চলে আসবা, তুমি ঢাকায় থাকবা। তারপরে ও বলতেছে যে না, এটা কি ঠিক হবে নাকি? আমি বললাম অবশ্যই ঠিক হবে, এটা কোনো বিষয় না, তুমি যদি আসো তাহলে আমি তোমার জন্য ঢাকায় একটা ফ্ল্যাট ভাড়া করব, আমরা ওখানে থাকবো এবং সেখানে আমি তোমাকে বিয়ে করে তোমাকে রাখবো। তো এগুলো ওরে বলতেছে। ও তখন মানে আসবে আসবে না এমন একটা ভাবসাবের ভিতরে একদিন সম্ভবত ওর হাজব্যান্ডের সঙ্গে ওর কোনো একটা বড় ধরনের ঝামেলা হয়েছে। মানে বড় ধরনের একটা ঝামেলা হয়েছে, তখন আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে চিৎকার করে কান্না করতেছে যে ও আমার সঙ্গে এটা করছে, আমি ওর সঙ্গে থাকবো না, আপনি কি আমাকে নিয়ে যাবেন, আমি চলে যাব, খুব কান্নাকাটি করতেছে। আমি বললাম অবশ্যই আনবো, তুমি কখন আসবা শুধু আমাকে বলো, তুমি কি এখন আসবা না কখন আসবা? পরে বলতেছে যে না, আপনি যখন বলেন তখনই চলে আসবো। আমি তখন তারে বললাম যে তোমার জন্য আমার মনের দরজা সবসময় খোলা, যে কোনো সময় খোলা, এবং তুমি এনি টাইম যে কোনো সময় চলে আসতে পারো। পরে আমাকে বলে তাহলে আমি চলে আসবো, আপনি আমার জন্য একটা বাসা, মানে একটা বাসা ঠিক করেন। পরে আমি ঢাকাতে একটা বাসা ভাড়া করলাম, এবং বাসাটা ভাড়া করার পরে ও এর কিছুদিন পরে হঠাৎ করে চলে আসছে। ওর হাজব্যান্ডকে কোনো কিছু না বলেই, সম্ভবত পাসপোর্ট ওর কাছেই ছিল, কীভাবে ভিসা টিসা মানে টিকিট আমাকে শুধু বললো একটা টিকিট কেটে দেওয়ার জন্য। আমি শুধু টিকিটটা কেটে দিয়েছি বাংলাদেশ থেকে, এবং ও তখন চলে আসছে। এবং আসার পরে আমি তখন ঢাকায় যে বাসায় ছিলাম ওই বাসায় আমি তখন তারে উঠাইছি। তো বাসায় উঠাইছি, পরে ও তখন বাসার মধ্যে আসে, আসার পরে আমি ওর সঙ্গে থাকতাম, মানে প্রতি রাতেই থাকতাম। এইরকম করতে করতেও তখন বলতেছে যে মানে ওরে বিয়ে করার জন্য। আমারে বলে যে আমারে বিয়ে করেন, যেহেতু আমি চলে আসছি তাহলে এখন আমারে বিয়ে করে ফেলেন, এটা বলতেছে। তো তখন ভাই কেন জানি মানে হঠাৎ করে আমি জানি না আমার ভিতরে একটা অন্যরকম মানসিকতা কাজ করতেছিল। মানে মানসিকতা কাজ করতেছিল, ইতিমধ্যে আমি এটাও প্রমাণ পেয়ে গেছি যে আসলেই মুক্তা তার আব্বা আম্মার সঙ্গে প্ল্যানিং করে কিন্তু আমাকে ওই দিন রাতে ধরছিল। মানে মনি যা বলছে এটাই সত্য। তো তখন হঠাৎ করে আমার ভিতরে এটা মনে হলো যে না, আমি তার উপরে প্রতিশোধ নিব, আমি ওর উপরে প্রতিশোধ নিব। ওরটা আমি আগের সংখ্যা আর ভেঙে দিয়েছি। ওর হাজব্যান্ডের সঙ্গে তো ডিভোর্স হয়ে গেছে, আগে যে লোকটাকে বিয়ে করছিল তার সঙ্গে মোটামুটি ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্স যেহেতু হয়ে গেছে, আমি চিন্তা করছি যেহেতু ওর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, এখন তো সে আটকায় গেছে, আর আমি যদি তারে বিয়ে না করি তাহলে তো মোটামুটি সে আর কোথাও যাইতে পারবে না। এইটা চিন্তা ভাবনা করে যখন সে আমাকে বলে যে মানে বিয়ে করেন, আমাকে বিয়ে করেন, এগুলোর জন্য যখন চাপ দিচ্ছিল, আমি তো প্রায় মাস 2 ওর মতো ওর সঙ্গে ছিলাম। 2 মাস ধরে ওর কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই, পরিবারে কারোর সঙ্গেই না, ও কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই, শুধু বাংলাদেশেই ওর হাজব্যান্ডকে ডিভোর্স করে দিয়েছে। হাজব্যান্ডের যে গ্রামের ঠিকানা আছে ওই ঠিকানায় হাজব্যান্ডের জন্য ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। তা এরকম করে 2-1 মাস ওকে আমি আমার ওই রুমে রাখলাম, রক্ষিত হিসাবে রাখি। আমি ওখান থেকে আমার ওয়াইফের কাছে চলে গেলাম, মনির কাছে। আমার কথা হচ্ছে তুই যেমন আমারে কান্দাইলি, আমার সঙ্গে বেইমানি করলি, এবং সেমভাবে তুইও আমার বাড়িতে আসবি, বাড়িতে এসে আমার কাছে কানবি, আমার পা ধরবি, আমার কাছে জীবন ভিক্ষা চাইবি, এবং এরপর আমি তোর কোনো একটা সাইড করবো, এর আগে করবো না। আমি যেরকম, তুই যেরকম আমাকে অপমান করলি তোর পরিবারের কাছে, তোর গ্রামবাসীর কাছে, আমিও তোকে তোর অপমান করে ছাড়বো। এইবার ধরেন আমি চলে আসছি আমার এই গ্রামের বাড়িতে, আমি তখন আর ঢাকায় যাই না। ওই আমাকে ফোন দেয়, তুমি আসো না কেন, আসো না কেন? আমি বললাম যে আমার ওয়াইফ অসুস্থ, মনি অসুস্থ, আমি মনির সঙ্গে আছি, ওর দেখাশোনা করতেছি, আমি ব্যস্ত আছি। পরে আমারে বলতেছে এটা তুমি কি বলতেছো, তুমি আমার এই ইতালি থেকে নিয়ে আসলা, এবং তুমি আমাকে বলছো যে তুমি আমাকে এখন আবার এগুলো কি বলতেছো। ও কিন্তু আর ইতালি যাইতে পারবে না, ওর হাজব্যান্ড কি জানি করছে, কারণ গেছে যে বেশি দিন কিন্তু হয় নাই, কয়েক মাস হয়েছে, এবং এরই মাঝে ওর হাজব্যান্ড কি জানি করে দিছে ওর পাসপোর্টে, তো আর ইতালিতে ব্যাক করতে পারবে না। তা এখন আমার বলতেছে আমি ইতালিতেও ব্যাক করতে পারবো না, ইতালিতেও ফিরে যেতে পারবো না, এবং তুমি আমার সঙ্গে এরকমটা করতেছো, আমি কিন্তু সুইসাইড করে ফেলবো ঢাকাতে। আমি বললাম তুমি যদি সুইসাইড করো তাহলে করে ফেলো, আমার তো কিছু করার নাই। আমাকে বলে তুমি না বলছো তুমি মনিরে ছেড়ে দিবে। আমি বললাম তুমি আসো, তুমি আসো এবং আইসা মনিরে বলো মনিকে ছেড়ে দেওয়ার জন্য, আমি ছেড়ে দিব, তুমি আমার বাড়িতে আসো। ও বলে আমি কেন তোমার বাড়িতে যাব, তোমার সঙ্গে তো আমার এই কথা ছিল না, ইতালি থেকে যখন দেশে আসি তুমি আমাকে এটা বলে আনছিলা। আমি বললাম দেখো আসলে আমি তোমাকে কী বলে আনছিলাম না বলছিলাম এইগুলো এখন আর আমার জানারও বিষয় না, শোনারও বিষয় না, আমি এখন আর এইসব নিয়ে থাকতে চাই না। মানে আমি ওকে এক কথায় অবহেলা করতে শুরু করি। মানে আমার কথা হচ্ছে ওর প্রতি আমার চাহিদা যা ছিল তার সবই তো আমি পাইছি, ওর প্রতি তো আমার আর মানে বাড়তি কোনো চাহিদা নাই, সব কিছুই তো পাওয়া গেছে। তাহলে আর এখানে এই সম্পর্কটাকে ঝুলিয়ে রেখে বা সম্পর্কটাকে সামনে দিয়ে নিয়ে আর লাভ কি? আমার কথা হচ্ছে ও আমার পায়ে ধরক,
আমার গ্রামে আসুক, আমার পায়ে ধরুক, সবাই জানুক শুনুক, এবং এরপর এটা পরে হবে। এর ভিতরেও করলো কি, এই অবস্থার মধ্যে ঢাকাতে মানে খুব চালাক ছিল তো, আর সুন্দরী মেয়ে ছিল, অনেক সুন্দরী ছিল। সুন্দরী থাকার কারণে যে বাসায় আমাকে ভাড়া রাখছিলাম ওই বাসার বাড়িওয়ালার ছেলেকে পটায় ফেলছে। চিন্তা করেন কত ট্যালেন্ট ছিল, ওই বাড়িওয়ালার ছেলেকে পটায় ফেলছে। ওই আর আমারে ফোন টোন দেয় না, আমারে ফোন টোন করে না, আমার সঙ্গে কথাও বলে না, না বলে ওই বাড়িওয়ালার ছেলের সঙ্গে কথা বলে ওই বাসায় রয়ে গেছে। তো যখন আমার সঙ্গে কথা বলেন, আমাকে ফোন দেয় না, তখন তো আমার ভিতরে একটা ডাউট লাগলো, এর ব্যাপার কি, ওই আমাকে ফোনও দেয় না, কোনো খোঁজ খবর নেই। তখন আমি খবর নেই এবং খবর নিয়ে জানতে পারি যে বাসায় আমি ওকে ভাড়া রাখছিলাম ওই বাসার বাড়িওয়ালার ছেলের সঙ্গে ওর ইটিশ পিটিশ লাইন সম্পর্ক। এবার আমি ফোন দিলে আমার ফোন ধরে না, আমার সঙ্গে কথা বলে না। তাই আমি তখন করলাম কি, এখন কি করা যায়, আমি একটা ওয়ে খুঁজতেছি যে কোন মাধ্যমে ওরা আমার ধরা যায়। তো ওর আব্বা আমার সঙ্গে তো আমার সম্পর্ক ভালো ছিল। পরে একদিন হলো কি, মানে আমার ওর আব্বা আমার সঙ্গে সম্পর্কটা পরে অনেক ভালো হয়ে যায়, অনেকটা ভালো হয়। হওয়ার পর আমি আমার শ্বশুরে তখন জানাইলাম যে দেখেন, আমি তো আপনার বড় মেয়ে বিয়ে করছি, আপনার বড় মেয়ে আমার ওয়াইফ, তো আপনার ছোটো মেয়ে তো আমার শালি, আমার সম্পর্কে। এখন ওই যে ঢাকাতে বসে বসে এগুলা করতেছে, এই কাহিনীও ঢাকাতে বসে বসে করতেছে, এক বাসায় আসতে ওই বাসায় বাড়িওয়ালা ছেলের সঙ্গে এইভাবে চলাফেরা করে, উঠা বসা করে। আমি তো ঢাকার এক কথায় বলতে গেলে স্থায়ী লোক, সবাই আমাকে চিনে জানে, আমি তো ওর মুখ দেখাইতে পারি না ঢাকাতে। ওর আব্বা তখন বললো ঢাকাতে কোথায় আছে, আমাকে ঠিকানা দাও। আমি বললাম আপনি যদি বলেন আমি আপনাকে ঠিকানা নয় পুরো বিল্ডিংয়ের নিচে নিয়ে যাবো, আপনি ওরা ধরে নিয়ে আসবেন। বলে হ্যাঁ নিয়ে আসবো। আমি ওরা ধরে নিয়ে এসে ইচ্ছা মতো পিটাবো। আমি যে ঠিক আছে। পরে আমি আমার শ্বশুরকে সাথে করে নিয়ে যাই ঢাকাতে, এবং সাথে করে নিয়ে ওই বিল্ডিংয়ের নিচে নিয়ে আমি বললাম যে এই বিল্ডিংয়ে আছে, এবং ফ্ল্যাট নাম্বার বলে দিই। আমার শ্বশুর শাশুড়ি যায়, সাথে আরও দুজন লোক যায়। এইখানে ভাই ওরে ধরে ইচ্ছা মতো পিটাইছে। আমি বলছি আমার কথা বললেন না আপনারা, আমার কথা বললে ঝামেলা হবে, আমার কথা বললেন না। বলে না জামাই, আমরা তোমার কথা বলবো না, আমি তোমার কথা কোনোভাবেই বলবো না। তো এই বলে তখন তারা ওইখানে ইচ্ছা মতো পিটাইছে, তার আব্বা আম্মা পিটায় তারা ওখান থেকে ধরে নিয়ে আসছে, ওই বাসা থেকে নিয়ে আসছে। বাসার ফার্নিচারগুলো পরে আমি নিয়ে গেছি, যেহেতু বাসা আমি ভাড়া করে দিয়েছি, ফার্নিচার টার্নিচার সব আমি নিয়ে গেছি। ওরে ওইখান থেকে তখন ধরে নিয়ে আসছে, আইনা বাড়িতে আইনা আই রে মাইট, বাড়িতে আইনা ইচ্ছা মতো পিটাইছে, পিটে ওরে বাড়ির মধ্যে আটকায় রাখছে, বাড়ির মধ্যে আটকায় রাখছে। এবং এই বাড়ি থেকে বেরোতে দেয় না, ঘর থেকে কোনো বেরোতে দেয় না, ঘরের মধ্যে আটকায় রাখছে। এইভাবে 3 দিন 4 দিন 5 দিন কেটে গেল, এবং কেটে যাওয়ার কিছুদিন পরও কেমনি আমার নাম্বারটা আবারও ম্যানেজ করে ওই আমার আবারও ফোন দিছে। আমারই ফোন দিয়ে বলতেছে আমার আব্বা আম্মা আমার ওই বাসার অ্যাড্রেস জানলো কী করে। আমি কীভাবে বলবো, আমি তোমার আব্বা আম্মার কোনো অ্যাড্রেস দিও নাই, আর তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগও নাই। তারা কীভাবে জেনে গেছে তুমি ওই বাসায় আসো, তারা গিয়ে তোমাকে ওই বাসায় অ্যাটাক করছে, এটা তো আসলে আমি তো আর জানি না। ও আমাকে বলতেছে অবশ্যই আপনি বলে দিয়েছেন, আপনি যদি না বলেন তাহলে আমার আব্বা আম্মা আমার ওই অ্যাড্রেস পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি বললাম দেখো মুক্তা, তুমি বারবার আমাকে ব্লেম দিতেছো, আমি আসলে এই সমস্ত কিছুই করি নাই। তবে হ্যাঁ, আমি তোমাকে জাস্ট একটা কথা বলতে পারি যে আমি কথায় কথায় একদিন তোমার বোনের কাছে বলছিলাম যে তুমি ওই জায়গাটার মধ্যে আসো এবং বেশ ভালো আসো, এই তোমার বোনে তোমার আব্বা আম্মাকে বলে দিছে। ও বলে সত্যি আমার বোন বলছে? আমি বললাম হ্যাঁ, মনি এটা বলে দিয়েছে। আমি বলছি যে মনি বলার দরকার নাই, মুক্তা তো খুব বিপদে পড়ে চলে আসছে, ওর হাজব্যান্ড তো ভালো না, এখন যে বিল্ডিংয়ে আছে ওই বিল্ডিংয়ের বাড়িওয়ালার সঙ্গে ওর একটা ভালো সম্পর্ক আছে, বাড়িওয়ালা ওকে বিয়ে করবে, বাড়িওয়ালার ছেলে ওকে বিয়ে করবে, এরকম কথাবার্তা চলতেছে। এর ভিতরে আসলে মেয়েটাকে ওইখান থেকে আনাটা আমার কাছে মনে হয় ঠিক হবে না, ওরে এখান থেকে আনার দরকার নাই, তোমরা আপাতত যেখানে আছো ওইখানে থাকতে দাও, ওরে এভাবে করো না। ও আমারে বলতেছে তার মানে হচ্ছে আমি ওর জন্য এত কিছু করলাম, মানে ও নিজেই তখন স্বীকার করে যে আমি ওর জন্য এত কিছু করলাম, আমি ওর জন্য আমার ভালোবাসা অনুষ্ঠান আমি কোরবানি দিলাম, ওর কাছে বিয়ে দিয়ে দিলাম, পরিবারের কথা শুনলাম, সেই পরিবার আমার এগেনস্টে চলে গেল, আমার বোন আমার সঙ্গে বেইমানি করলো, মানে আমার বোন আমার আব্বা আম্মাকে সব কিছু বলে দিল। আমি তো এই বোনকে শান্তিতে থাকতে দিব না, আমি ওর সংসারে আগুন লাগাই দিব। আমি বললাম দেখো, ও আমার মনি তখন আমারে বলে তুমি ওরে ছেড়ে দাও, ওকে ছেড়ে দিলেই তো তুমি বাঁচা। আমি বললাম মনি দেখো 10 লক্ষ টাকা কাবিন, আর আমার ব্যবসা বাণিজ্য এখন খুব বেশি একটা ভালো যাইতেছে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে মোটামুটি অনেকটা ঝামেলা যাইতেছে, এখন এই সময়ের ভিতরে বা এরই মাঝে আমি কী করে ওরে বিদায় করে বলো, ওরে বিদায় করলে আমার 10 লাখ টাকা লাগবে, এত টাকা তো আমার কাছে নাই। ও বলে আমি ওরে মায়ের ওই বাড়ি থেকে বিদায় করবো, তুমি চিন্তা করো না। আমি যে ঠিক আছে, তুমি যদি মনে করো যে তুমি মাইরে বিদায় করবা তাহলে তো আমার আর কোনো ঝামেলা নাই, তুমি চলে আসো, আইসা ওরে মাইরে বাড়ি থেকে বিদায় করো, এই বাসা থেকে বিদায় করো, ওর এই বাসা থাকার কোনো রাইটস নেই। ও বলে হ্যাঁ আমি অবশ্যই আসবো। এই কথা বলার কয়েকদিন পরেই ওই তখন হঠাৎ করে আমি তখন ওরে বললাম যে তুমি আইসা তুমি বলো যে আমার সঙ্গে তোমার আছে বিয়ে আছে, এইসে তুমি আমাকে বিয়ে করবা, এগুলো আর আমি শিখিয়ে দিচ্ছি। কিন্তু আমি যতটুকু শিখিয়ে দিচ্ছি ও তার চেয়েও বেশি করছে। কী করছে জানেন, আমাদের গ্রামে গিয়ে প্রথম আমাদের চেয়ারম্যানকে ধরছে, ধৈর্য মেম্বরে ধরছে, ধৈর্য গ্রামের মানুষের ধৈর্য আমাদের উঠানে এসে বসছে,
বৈশা বলতেছে যে আসাদের সঙ্গে আমার প্রেম আছে, ভালোবাসা আছে, আসাদ আমাকে বিয়ে করতে হবে। আমার আব্বা আম্মা তখন বলতেছে, এই মেয়ে তুমি গেলে কি বলো, আমার ছেলে তোমার বিয়ে করবে কেন, আমার ছেলে হচ্ছে তোমার দুলাভাই, আর তুমি তার বড় বোন, তোমার বড় বোনকে আমার ছেলের কাছে বিয়ে দিছ, এখন তুমি কেন এই বাড়িতে আসছো? ও বলে না, ওনার সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছে, উনি আমার সঙ্গে এই করছে সেই করছে, এবং আমার ওই শালি আমার পুরো ডকুমেন্ট রেখে দেয়, তার সঙ্গে আমার যা হয়েছে যেটাই হয়েছে এবং সমস্ত কিছু ডকুমেন্ট রেখে দেয়, রেখে দিয়ে বলে যে ওনার সঙ্গে আমার এই কাহিনী হয়েছে, এগুলো হয়েছে, দেখেন এখন সে আমাকে কেন বিয়ে করবে না, ওর আমাকে বিয়ে করাই লাগবে। এই দিক দিয়ে তার বাবা মা আসছে, সে তার বাবা মাকেও মানে না, তার বাবা মায়ের গায়ে হাত তোলে, তার বাবা মাকে মারে। তো আমি কিন্তু চাচ্ছিলাম না যে জিনিসটা এতটা, আমি চাচ্ছিলাম যে শুধু একটু অপমান হোক, ওরা ভাই মানে দুই বোনে একটু ঝগড়া হোক, এটাই চাচ্ছিলাম। কিন্তু এইভাবে গ্রামবাসীকে জানিয়ে, সর্দার মাতবর জানিয়ে, মেম্বার জানিয়ে এইরকমভাবেই হচ্ছে আমাকে অ্যাটাক করবে, এইটা আসলে আমার বোধগম্য ছিল না। তো যাই হোক, এরকম করে যখন ধরে বসছে, তো আমার তো আর কিছু করার নাই, আমি তো সেখানে একেবারে নির্বাক হয়ে দাঁড়ায় আছি, আমি একদম নীরব ভূমিকা পালন করতেছি। এইরা বোনেরা লাগছে, ওর বোনে ওরে মারতেছে, এখান থেকে উঠ জানোয়ার, তুই এখান থেকে উঠ, ওর মানে মনি গিয়া মারতেছে ওরে, আবার একইভাবে মুক্ত ওরে মারতেছে, মুক্তে চিল্লিয়ে বলতেছে পুরো গ্রামের সামনে। আমি এটাই চাচ্ছিলাম, আমার চাওয়াটা এটাই ছিল আর কি, যে মুক্তা চিল্লিয়ে বলতেছে ওর সঙ্গে আমার প্রেম ছিল, আমি প্রেম করছি আসাদের সঙ্গে আমার ভালোবাসা ছিল, এবং আমার ভালোবাসা থাকার পর ও আমার সঙ্গে রাতের বেলায় দেখা করতে গেছে, আমি শাড়ি পরে ওরা ডাকছে, ঢাকাইয়া তুই বাবা সবাই মিল্লা তোরা পরিকল্পনা করে তুই আসাদরে বিয়ে করছিস, আমি তো করতে পারি নাই, তুই আসাদকে বিয়ে করছিস, তা তুই আসাদকে বিয়ে করছিস, এখন তুই উল্টা আসাদের কাছে আমার সম্বন্ধে উল্টাপাল্টা বলতেছিস, কেন বলতেছিস? ওর বোনে বলে, আর ওর বোন ওরে বলতেছে, মানে মনি তখন মুক্তারে বলতেছে, তোরে আমরা ইতালিয়ান ছেলে দেখে বিয়ে দিছি, ছেলে তোকে ইতালিতেও নিয়ে গেল, ইতালিতে তুই কতটা শান্তিতে ছিলি, এরপরেও কেন তুই দেশে চলে আসলি? এই দুই বোনের চুল ছিঁড়াছিঁড়ির মধ্যে তখনই এলাকার চেয়ারম্যান তখন আমার ডাক দিল যে আসাদ এভাবে তো কাটতে পারে না, এটার তো একটা বিধি ব্যবস্থা করতে হবে, কারণ এটা থানা পর্যন্ত চলে গেছে। অলরেডি থানা থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে যে এই ঘটনা আপনার এলাকাতে কী চলতেছে, এখন এটা তো আসলে লোকালোকে হাসাহাসি করে লাভ নাই, যেহেতু তোমার শালির সঙ্গে তোমার একটা অবৈধ সম্পর্ক ছিল, তুমি তাকে বিয়ে করে ফেলো। আমি তখন বললাম যে দেখেন এই বিয়েটা কি বৈধ হবে? উনি বলে বৈধর দরকার নেই, তোমার মনি যেহেতু আছে, মনিরে তুমি মানে গ্রামে রাখলা, গ্রামে তোমার আব্বা আম্মার সঙ্গে রাখলা, আর মুক্তারে তুমি ঢাকায় রাখলা। তখন আমি বললাম যে আমি আসলে বিয়েটা করব না। এই করবো না বলাতেই চেয়ারম্যান খেপে গেল যে না, যদি করবা তাহলে জিনিসটা এরকম হলো কেন? আমার কিন্তু বিয়ে করার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, শুধুমাত্র ওদের মান সম্মান নষ্ট করবো এই প্ল্যানিং, কিন্তু এবার আমার বিয়ে করাই লাগবে। চেয়ারম্যানের কথাই একটা যে না, এবার বিয়ে করতেই হবে এবং এভাবে না হলে হবে না, আপনার বিয়ে করাই লাগবে। এবং চেয়ারম্যান খুব ভালোভাবে, মানে মোটামুটি কঠিনভাবে আমাকে ধরে বসছে যে না, এই বিয়ে আপনার করা লাগবেই লাগবে। তো এর কী করা, যেহেতু চেয়ারম্যান ধরছে, গ্রামের লোকজন সবাই ধরছে, তখন এই মুক্তার সাথে আমাকে বিয়ে করাই দিল। এবং বিয়ে করাই দেওয়ার পর আব্বা মা তখন আর আমার সঙ্গে কথা বলে না, মানে টোটালি আমার সঙ্গে কথাবার্তা বন্ধ। আমার একটা ছেলে একটা মেয়ে হলো মনির করে, এবং এরপরে আমি তখন মুক্তাকে নিয়ে ঢাকায় চলে গেলাম। ঢাকায় নিয়ে গিয়ে আমি তখন একটা ফ্ল্যাট ভাড়া করলাম, ভাড়া করে আমি তখন মুক্তার সঙ্গে এই ফ্ল্যাটে থাকতে শুরু করলাম। এদিক থেকে আমি গ্রামে আসতে পারি না, গ্রামে আব্বা আম্মার আমার কোনো কথা শুনতেও পারে না। ইতিমধ্যে আমার পরিবার, মানে আমার আব্বা আম্মা সবার কাছে বলা বলে করতেছে যে আসাদ যেটা করছে এটা সম্পূর্ণ অন্যায় করছে, এভাবে দুই বোনকে বিয়ে করতে পারে না, এই বোনে একজন মানে আপন দুই বোনকে বিয়ে করতে পারে না, এইগুলো নিয়ে তখন আমি পড়ে আসছি। এরই মাঝে তখন হঠাৎ করে মুক্তা প্রেগনেন্ট হয়ে যায়, এই ঝামেলার মধ্যে ঢাকা নিয়ে যাওয়ার পরে মুক্তা প্রেগনেন্ট হয়, এবং প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে তখন ওর ঘরে একটা ছেলে সন্তান হয়। আমি তখন আর গ্রামে আসি না, আমি তখন এই ঢাকাতেই পড়ে আছি, তখন আমার একটা ছেলে হয়। তো ছেলে হওয়ার পরে দেখা যায় ছেলেটা আস্তে আস্তে করে বড় হইতেছে, ছেলেটার বয়স যখন প্রায় আপনার 1.5 থেকে 2 মাসের মতো, তখন থেকে হঠাৎ করে আমার এক ধরনের একটা সমস্যা আমি মানে উপলব্ধি করতে থাকি। সমস্যাটা কি, আমার মেরুদণ্ডের মধ্যে সমস্যা, মেরুদণ্ড আমি সোজা করতে পারি না, মানে হঠাৎ করে এই সমস্যাটা দেখা যায়, মেরুদণ্ড সোজা করতে পারি না, অলওয়েজ মেরুদণ্ড এরকম বাঁকা করে আমার হাঁটতে হয়, এবং আমি মানে খুবভাবে মেরুদণ্ড সোজা করতে পারি না, মানে এই ইনসিডেন্টটা আমার চলে আসে। এবং এইটার চিকিৎসার জন্য আমি ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে আমি অনেক দিন যাবৎ থাকি, চিকিৎসা করি, কিন্তু ওভাবে ওটার কোনো ভালো চিকিৎসা আমি দিতে পারিনি। তো আমি ইন্ডিয়া থেকে আবারও ফিরে আসি বাংলাদেশে, এবং আসার পর আমার এই সমস্যাটা আমি তখন সাফার করে যাইতেছি। তা আমার কাছে মনে হচ্ছিলো যেহেতু আমার এই একটা সমস্যা হয়ে গেছে, সম্ভবত মুক্তা আমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু না, মুক্তা আমাকে ছেড়ে গেল না, মুক্তাও গেল না, এবং মনি, তারা দুজনের একজনও আমাকে ছেড়ে যায় নাই, আমার সঙ্গেই আছে। তো এখন আস্তে আস্তে করে একটা পর্যায়ে যখন আসছি, আমার এই মুক্তার ঘরে আমার আরেকটা ছেলে হয়েছে, মুক্তার ঘরে আমার 2টা ছেলে, এবং মনির ঘরে আমার একটা ছেলে একটা মেয়ে আছে। তো তারাও মোটামুটি এখন বড় হয়ে গেছে অনেকটা, আমার আব্বা মারা গেছে, আম্মা আছে। তো এই পর্যায়ে আসার পরে গ্রামে যখন যাই, গ্রামীণ কোনো অনুষ্ঠানে সেখানে যখন যাই, কোনো হুজুর মাতবরের সঙ্গে কথা বলি, তখন প্রত্যেকে আমাকে এক নগণ্য চোখে দেখে। বিশেষ করে আমাদের মসজিদের যিনি হুজুর ছিল,
যে কোনোভাবে ওনার সঙ্গে যখন আমার একদিন কথা হয়, উনি আমাকে বলে যে আপনি তো জিনা করে যাচ্ছেন, আপনি তো জিনা করতেছেন, এখন আপনি যেটা করতেছেন এটা প্রচুর জিনা, আপনি এরকম মানে এক মায়ের পেটের 2 মেয়েকে নিয়ে আপনি সংসার করতেছেন, এটা তো আসলে বৈধ না, এটা সম্পূর্ণ অবৈধ এবং এটা খুবই মানে খারাপ একটা কাজ, এর চেয়ে নগণ্য কাজ হতে পারে না। যদি আপনার প্রথম বউ মারা যেত এবং আপনি তারপরে আপনার শালীকে বিয়ে করতে পারতেন, কিন্তু আপনার প্রথম বউ আছে, তার সঙ্গেও সংসার করেন এবং একইভাবে আপনি আপনার শালীর সঙ্গেও সংসার করেন, দুজনকে আপনি বিয়ে করছেন এবং এই বিয়েটাই তো বৈধ না। এটা আপনি যেটা করতেছেন এটা সম্পূর্ণ অন্যায়। এই অন্যায়ের জন্য আপনি আল্লাহর দরবারে কঠিন শাস্তি পেতে হবে। আপনি এখনও ভালো আছে সব থেকে মানে চলে আসেন। তো আমার এখন মোটামুটি বয়স হয়েছে, তো এই বয়সে এসে আসলে কেন জানি নিজেকে অনেকটা অপরাধী মনে হয়। যখন মুক্তার কাছে যাই তখন মনে হয় যেন আমি অপরাধ করে ফেলছি, বা মনির কাছে গেলে মনে হয় যেন অপরাধ করে ফেলছি। তো এই জায়গায় এসে এখন আমার ঢাকা শহরে মোটামুটি আপনার দোয়ায় আমি আলহামদুলিল্লাহ একটা ফ্ল্যাট কিনেছি, নিজের ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু মিলিয়ে এমন নয় যে আমি 2টা বউ খাওয়াইতে পারবো না, 2টা বউ খাওয়ানোর সামর্থ্য আমার আছে। কিন্তু কেন জানি সবার কাছে আমি একটা কথাই বলতেছি যে সবাই বলতেছে আমি জিনা করতেছি। আমি যেটা করতেছি এটা সম্পূর্ণ অন্যায়, এটা জিনা করা হচ্ছে এবং এইভাবে 2 বউর সঙ্গে কোনোভাবেই থাকা যায় না। তো ভাই লাস্ট পর্যন্ত আপনার এই গল্পগুলো আমার চোখের সামনে আসলো, আপনার গল্পগুলো আমি পড়তাম বা শুনতাম, সেখান থেকে আমার মাঝে একটা প্রশ্ন জাগলো যে আমি আপনাকে বিষয়গুলো জানাইছি। তো আপনার অনেক প্রশ্নের মানুষের অ্যান্সার করে থাকেন, এই ধরনের অনেক গল্প আপনি রেকর্ড করেন। তো সেখান থেকে আসলে এক রাতে আপনাকে আমার কথাগুলো লিখতে বসলাম। আশা করি একদম সব কিছু আপনাকে বুঝাইতে পারছি। গ্রামে তো এমনি আমার একটা বদনাম ছিল সাথীর সঙ্গে, সে বদনাম তো এখনও ওভাবে অনেকে আমার বয়সে যারা আছে তারা প্রায় সবাই জানে। এর মধ্যে আবার এরকমভাবে হচ্ছে 2 বোনকে বিয়ে করলাম। আমি মোটামুটি একটা কলঙ্কের মধ্যে আছি। এই কলঙ্ক থেকেও আসলে মুক্তি চাই এবং আপনার কাছে একটা পরামর্শ চাই, যদি ছেড়ে দিতেই হয় তাহলে কাকে ছাড়লে ভালো হবে, মনিকে না মুক্তাকে? আমাকে এটা জানাবেন এবং আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আপনি আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে বরিশালের ভাই আসাদ শেখের জীবনের এই তাজ্জব গল্পটা শোনার জন্য। এখন মূল কথা হচ্ছে আসাদ শেখ আমাকে পুরোটা গল্প লিখে পাঠিয়েছে, তার একটাই কারণ ছিল, তিনি আমার কাছে জানতে চেয়েছে তার কি মনিকে ছেড়ে দেওয়া ঠিক হবে না মুক্তাকে ছেড়ে দেওয়া ঠিক হবে। তিনি কাউকে না কাউকে ছেড়ে দিবেন, তার মতে হচ্ছে যে দুজনের সঙ্গে তিনি থাকবেন না, যেহেতু তার এলাকার লোকজন বা বাইরের লোকজন সবাই এটা নিয়ে সাফারিং বা সবাই তাকে এটা নিয়ে ভয়ভীতি দেখাচ্ছে, সে অন্যায় করতেছে, অপরাধ করতেছে, এটা সবাই বলতেছে। তো তার ভিতরেও এক ধরনের একটা আল্লাহ ভীতি বা একটা ইসলামের ভয় মনে ঢুকে গেছে, যার জন্য উনি চিন্তা করতেছে যে কোনো একজনকে ছেড়ে দেবেন। এখন কাকে ছাড়লে তার ভালো হবে সেটাই আসলে তিনি আমার কাছে জানতে চাচ্ছিলেন। তো এখানে মনির ঘরেও একটা ছেলে একটা মেয়ে আছে, একইভাবে মনিও কিন্তু বেইমানি করেছে। আবার মুক্তাও যে একেবারে ভালো তাও নয়, মুক্তাও কিন্তু তার আগের স্বামীকে ছেড়ে তার কাছে চলে এসেছে, যদিও সেখানে আসাদ শেখের প্রলোভন ছিল। এখন মুক্তার ঘরে 2টো ছেলে এবং মনির ঘরে একটা ছেলে একটা মেয়ে আছে এবং তারাও মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। এই পর্যায়ে এসে তার আসলে কী করা উচিত এর কোনো ভালো যুক্তি বা পরামর্শ আমার মাথায় নাই। আমি তাকে মনিকে ছাড়তেও বলতে পারি না, মুক্তাকে ছাড়তেও বলতে পারি না। আবার দুজনের সঙ্গে থাকা এটাও কতটুকু ইসলামের দিক থেকে স্বীকৃতি আছে সেটাও আমি ঠিক জানি না, যার জন্য আমি গল্পটা রেকর্ড করতে বসলাম। আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়েছি, পুরো গল্প আপনারা শুনেছেন। আমি বিশ্বাস করি আপনারা আমার থেকে অনেক বেশি বিচক্ষণ, আপনারা অনেক বুঝেন। যারা এই পর্যন্ত গল্প শুনেছেন আপনারা নিজেদের মতো করে একটা মতামত কমেন্ট বক্সে জানাবেন। এতে হয়তো আসাদ শেখ তার জীবনের শেষ বয়সে এসে অন্তত আল্লাহর কাছে মাপ চাইতে পারে, এক বউকে নিয়ে থেকে সে হয়তো বাকি জীবন কাটাতে পারে। আপনারা তাদের দুজনকে নিয়ে থাকা ঠিক হবে নাকি একজনকে ছেড়ে দিবে, আর ছেড়ে দিলে কাকে ছেড়ে দিতে হবে, এই মতামতটা একটু কমেন্ট বক্সে লিখবেন। সবার কাছে বিনীত অনুরোধ। প্রিয় বন্ধুরা, আজ এখানে বিদায়। দেখা হবে আপনাদের সঙ্গে আমার নতুন দিন নতুন কোনো গল্পে। যারা এখন পর্যন্ত চট্টগ্রামের বদনা সাহা মাজার দেখেননি, যেটা পৃথিবীর একমাত্র মাজার, যেই মাজারে আজ পর্যন্ত এখানে মসজিদ আছে, যে মসজিদে আজ পর্যন্ত কোনো মাইক্রোফোন ব্যবহার করা হয়নি, এই অলৌকিক মাজার দেখার জন্য এখানে ক্লিক করে আপনারা পুরোটা মাজারের ভিডিও দেখে নিতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।